টানা 1 ঘন্টা অপারেশন করার পর ডাক্তার বের হন। ডাক্তারের চেহারা কেমন জানি ফ্যাকাশে লাগছিল, আর নীলা আর তার মা একটু ভয় পেয়ে যায়। ডাক্তারের কাছে আসতেই, ডাক্তার, আমার বাবা। অপারেশন সফল হয়েছে, চিন্তার কারণ নেই, রোগী সম্পূর্ণ বিপদমুক্ত। আলহামদুলিল্লাহ। দুজনেই ডাক্তারকে ধন্যবাদ জানায়। জিজ্ঞেস করে এখন কি দেখা করতে পারবেন কিনা। এখন না, আধা ঘন্টা পরে রোগীকে কেবিনে দেয়া হবে, তখন দেখা করতে পারেন। অপরদিকে আফিয়ার বাবা সেই লোকগুলোকে ফোন দিল, কিন্তু কেউ ফোন তুলল না। কি হলো মিস্টার, ফোন ধরছেন না? না, আর কোনোদিন ধরবেও না। আমাকে এবারের মতো ক্ষমা করে দিও। ঠিক আছে। তখনই ফোন আসলো নীলার। হ্যালো। অপারেশন ঠিকভাবে হয়ে গেছে, তুমি কখন আসবা? এই তো নীলা পাখি, বের হচ্ছি। ওকে মিস্টার, আমি এখন আসি, আমার কাজ আছে বলে হেঁটে যাচ্ছিলাম, যখন তার পাশে এসে পড়লাম। দাঁড়িয়ে গেলাম। আমি কে সেটা খবর নেওয়ার জন্য, কিন্তু মানা করেছিলাম। মানে? আপনি কি বাচ্চা যে এটার মানে আপনাকে বোঝাতে হবে? আসলে আপনাকে আবারও বলছি, যতক্ষণ আমি না চাই ততক্ষণ আমি কি এদেশের সরকার জানতে পারবে না আমি কে। আশা করি বুঝতে পেরেছেন। আর হবে না। যত সুযোগ পাচ্ছেন ততই মাথায় উঠছেন। কিছু বলতে না দিয়েই আবার বললাম, এখন আসি। আর কে কি হলো সেটা যাতে কেউ কিচ্ছু জানবে না, 4 দেওয়ালের ভিতরেই থাকবে। গুড বয়। তারপর সেখান থেকে চলে এলাম। বাইরে এসে সিএনজি দিয়ে রওনা দিলাম হাসপাতালের উদ্দেশ্যে, আর আফিয়াদের বাসায়। চাচু, তুমি ওকে দেখে ভয় পেলে কেন? আর কি বলবো, ওর পরিচয় ও না চাইলে জানা যাবে না মানে? কারণ এই প্রথম আফিয়ার বাবাকে ভয় পেতে দেখেছে, আর খুব চিন্তিতও লাগছে। এত কিছু জানা লাগবে না, শুধু এটাই বলবো এই ছেলের আশেপাশেও তোমরা যাবে না, দূরে দূরে থাকবে। কিন্তু কেন কেউ জানে না। মনি আর আফিয়া প্রথম তার এত রাগী ভাব দেখলো, আর ভয়ে ভয়ে বলল, আচ্ছা। আর একটা কথা, এখানে এখন যা হয়েছে সবাই তা ভুলে যাও, কিচ্ছু মনে রাখার দরকার নেই। বাইরে এইসব কথা মনের ভুলেও কাউকে বলবে না। তারা সবাই বিস্মিত। আপনারও অবাক তাই না? কেন পরিচয় না জেনে এই এত ভয় পাচ্ছেন? তাহলে শুনুন, এটাও একটা রহস্য, সময় হলেই জানতে পারবেন, একটু অপেক্ষা করুন। অপরদিকে আমি সিএনজিতে যাওয়ার সময় ফোন দেই বাবাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো। তুমি? আমিও ভালো। তুমি এখন কোথায়? এই তো বাসায়, সবাই এখন একসাথে লাঞ্চ করছে। খাওয়া দাওয়া করে সবাই আমার এখানে চলে আসো, দরকার আছে। কি দরকার আসলেই জানতে পারবে, তাড়াতাড়ি এসো। কিন্তু? কোনো কিন্তু না, আমি প্রথম কিছু চাইলাম। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। তারপর আরো 20 মিনিট অতিক্রম করার পরে হাসপাতালে পৌঁছালাম, আর হোটেল থেকে খাবার নিয়ে ভিতরে প্রবেশ করলাম। তাদের কেবিনের সামনে এসে নক করে ভিতরে ঢুকলাম। কিছুক্ষণ সবার সাথে কথা বলে খেয়ে নিলাম। আসার পরেই নীলার হাজার প্রশ্ন, এত দেরি কেন, কে ডেকেছে, কি হয়েছে, আরো নানান প্রশ্ন। আমি কিছু না বলে চুপ করে রইলাম। নীলা ওর নিজের মতো জ্ঞান জ্ঞান করতেই আছে। ও রাগ হওয়াটা স্বাভাবিক, কারণ মেয়েটি সবার সামনে জড়িয়ে ধরেছিল, আর তারপর আমি এতক্ষণ সেখানে ছিলাম, তাই আর তেমন কিছু বললাম না। হঠাৎ ফোন ক্রিং ক্রিং করে আসলো। নিয়াজ কল দিয়েছে। কল রিসিভ করতেই কতক্ষণ ছেড়ে দিল। আরে বাবা থাম। কই তুই ভার্সিটি আসিস না কেন 2 দিন? কোথাও দেখা নাই, একটা ফোনও দিল পারতি, তাই না? আমাদের কি বন্ধু ভাবিস না? আরে ভাই, কোনটা রেখে কোনটা বলবো? তুই হাসতেছিস, এখন বল তুই কোথায়? আমি এখন হাসপাতালে। বলতে দেরি হয়েছে, ওর প্রশ্ন করতে দেরি হয়নি। কি হয়েছে আমার? আবার কার সাথে লাগ দেখেছিস? কোন হাসপাতালে? আরো অনেক কিছু। আরে ভাই থাম, আমার কিছু হয়নি, নীলার সাথে আছি। পরে সব কিছু ওকে খুলে বললাম, আর ও বলল ওরা সবাই সন্ধ্যায় আসবে দেখা করতে। আমি নীলাকে বললাম আমার একটু কাজ আছে, আমি একটু আসছি, তুমি থাকো, কোথাও বের হবে না কেমন? বাইরে গিয়ে 1 ঘন্টা পর ফিরে আসলাম। কাজ হয়ে গেছে, এখন ফলাফলের অপেক্ষা। তারপর হঠাৎই আব্বুর ফোন। নবাবজাদা জরুরি তলব করে আনলেন। আর আপনি কোথায়? আমি তো এই হাসপাতালে। তোর কিছু হয় নাই তো? তোমরা আগে হাসপাতালে আসো তো। প্রায় 30 মিনিট পর তারা আসলো। আম্মু এসেই জড়িয়ে ধরলো, যেন আমার কিছু হয়েছে, নানা প্রশ্ন। আমি বললাম আমার কিছু হয়নি, চলো আমার সাথে। কোথায় যাব? কি জরুরি কথা? হাসপাতালে আনলে কেন? বাসার কথা বলা যাইতো না? আরো অনেক প্রশ্ন। এখন কথা না বলাটাই শ্রেয় মনে হলো, তাই কিছু না বলে চুপ করে রইলাম। কেবিনের সামনে নিয়ে আসলাম, আর ওইদিকে নীলার পরিবারও জানে না, কারণ সারপ্রাইজ দেব। আমি বললাম ভিতরে চলো। ভেতরে প্রবেশ করার সাথে সাথেই সবাই থমকে গেল, আর সবার চোখেই পানি। এই চোখের পানি কান্নার জন্য না, এই চোখের পানি খুশির। বাবা আঙ্কেলকে দেখে জড়িয়ে ধরে কেঁদে দিল।
সবাই কাঁদছে, তবে খুশিতে। আজ 15 বছর পর খুশি ফেরত আসতে চলেছে। আম্মু আন্টির সাথে কথা বলছে, ভাবি নীরব দর্শক, কিছুই বুঝছে না। আমি ভাবির কাছে গিয়ে, কিছুই বুঝছো না তাই না ভাবি? যার কথা বাসায় হতো প্রায়, ইনিই হলেন সেই আব্বুর বন্ধু। ও আচ্ছা, বুঝলাম এখন। তারা সবাই অনেকক্ষণ কথা বলল। আব্বু আম্মুর সাথে নীলাও কথা বলল। কিছুক্ষণ পরে নীলাকে ইশারা করে মাইশাকে নিয়ে বেরিয়ে পড়লাম। নীলাও আসলো আমাদের সাথে। মাইশা আমার ভাগ্নি, হয়তো ভুলে গেছে, তাই আবারও মনে করে দিলাম। তারপর তিনজন হাসপাতালের বাইরে দোকানে গিয়ে কিছু চকলেট নিলাম, যা মাইশা আর নীলাকে দিলাম। একজন তো এমনিই বাচ্চা, আর একজন চকলেট পেয়ে সেও বাচ্চা হয়ে গেছে। আমি তাদের চকলেট খাওয়া দেখছিলাম। তারপর সেখান থেকে চলে আসলাম হাসপাতালের বিল পরিশোধ করার জন্য, কারণ ডাক্তার বলেছে চাইলে আজ বিকালেই আঙ্কেলকে বাসায় নিতে পারবো। আমি বিল দেওয়ার জন্য রিসেপশনে গেলাম। তখনই দেখলাম রিফাত গাড়ি থেকে নামলো, সাথে রাব্বি আর ওর বাবাও ছিল। তাদের দেখে একটা মুচকি হাসি দিয়ে কাজ শুরু করলাম, আর দেখলাম তারা আমার পাশে দিয়েই কেবিনের দিকে যাচ্ছে। রাব্বি আমাকে খেয়াল করেনি, তারা চলে গেল। আমি প্রায় 20 মিনিট পর কেবিনের দিকে যাচ্ছি, তখন দেখি তারা কেবিন থেকে বেরিয়ে যাচ্ছে। রাব্বি আমার দিকে অগ্নি দৃষ্টিতে চেয়ে আছে, মনে হয় এখনই খেয়ে ফেলবে। আমি ওর চেহারা দেখে শুধু একটা মুচকি হাসি দিলাম। এবারও চলে গেল, আমিও চলে এলাম। আসার পরে জিজ্ঞেস করলাম, ওরা হঠাৎ এখানে আবার কি জন্য এসেছিল? আরে কি বলবো, ওরা সব কিছু ফেরত দিয়ে গেছে আর মাপ চেয়ে গেছে। কি? কিন্তু কিছু বুঝলাম না। আঙ্কেল, যা হয় ভালোর জন্যই হয়, কিন্তু এখানে কি হলো এতক্ষণ? তাহলে শোনো। 20 মিনিট আগের ফ্ল্যাশব্যাক। ওরা কেবিনে ঢুকতেই বাবা দেখে অবাক। তারপর, এখানে কেন এসেছেন? আসলে এই যে দেখছি যে নাকে চিনিস নাকে, কেউ নি, কি তার পরিচয়? আবু, উত্তেজিত হইও না। সুরুজ আহমেদ, আহমেদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। আব্বু আর ভাইয়া রাগে শেষ, কারণ তাদের এত কাছের মানুষের এমন অবস্থা করেছে, তবেও রাগ কন্ট্রোল করেই আছে। যাই ভাই, আমি চাই আমার ছেলের সাথে তোর মেয়ের বিয়ে হোক। সম্ভব না। এই যে সেই বন্ধু যার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে আগে হয়ে গেছে, এবং তাদের তুলে নেওয়ার পালা এখন। রাব্বি, রিফাত, রাব্বির বাবা অবাকের চরম পর্যায়ে। রাব্বি কি করবে বুঝতে পারছে না, কিছুই করার নেই। এই যে সকল সম্পত্তির দলিল আর আমরা যা করেছি তার জন্য খুবই দুঃখিত। আমাদের ক্ষমা করে দিয়েন, টাকা পয়সার লোভে এমনটা করেছি। ঠিক আছে, চলে যান এখান থেকে, আর যাতে না দেখি আমার সামনে। আর একটা সুযোগ দেওয়া যায় নাকি? মানুষের মতো মানুষের চাকরি কর, তারপরে সামনে আসিস, মাফ করে দিব। তারপর তারা বেরিয়ে গেল। এখন বর্তমান, যাই হোক, দেরি করে হোক, বুদ্ধি তো হয়েছে। তবুও বিষয়টা মানতে পারছি না। কেন? কারণ রিফাত যা জেদি কি করে হলো আমার বিশ্বাস হচ্ছে না। আঙ্কেল, বাপের উপর বাপ থাকে, এমন কারোর সাথেই বাহানা করতে গিয়ে হয়তো এখন বুঝতে পারছে। হয়তো বা। যাই হোক, যা খুশি হোক, আজ কিন্তু আমাদের বাসায় যাচ্ছি। আঙ্কেল সুস্থ হওয়ার আগ পর্যন্ত সবাই সেখানেই থাকবেন। কিন্তু? কোনো কিন্তু না, যাবেন মানে তো যাবেন। আচ্ছা। তারপর কিছুক্ষণ কথা বলে আমাদের গাড়িতে করেই বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। অনেকে ভাবছেন কিভাবে রিফাত আর রাব্বির পরিবর্তন, তাই তো? তাহলে চলুন ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। আফিয়ার বাবার সাথে দেখা করে ফেরার সময় ওদের কথা মাথায় এলো। তখনই চিন্তা করলাম, এভাবে হবে না। এক অপরিচিত ভিন্ন লোক ফোন দিল রিফাতকে। হ্যালো, কে? আমি যেই হই সেটা জেনে লাভ কি, কাজের কথায় আসি। বল, কি বলবি? নীলাদের সম্পত্তি সবকিছু ফেরত দিয়ে ওদের থেকে দূরে থাকাই তোদের জন্য ভালো হবে। হাসালি, তুই জানিস আমি কে? প্রশ্নটা করে খুব বড় ভুল করে ফেলেছি। তোর সাথে মিটিং ফিক্সড 20 মিনিট পর। গেট রেডি বাডি। ভুলেও সামনে আসিস না, তাহলে মেরে ফেলবো। দেখি কে কাকে মারতে পারে। ওর জবাবে অপেক্ষা না করেই কেটে দিলাম। একটা কল করলো আর সবকিছুই বুঝিয়ে দিলাম। অপরদিকে রিফাত ভাবতেছে আর হাসছে যে কোন বোকা আমাকে ধমকায়। ফোন কাটার 5 মিনিট পরেই ও যেখানে থাকে সেখানে রক্তের বন্যা বয়ে যায়, কারণ চারপাশ দিয়ে মেশিন গান চলছে। রিফাত কল্পনাও করতে পারেনি 2 মিনিটের মধ্যে ওইখানে থাকা রিফাত বাদে 25 জন লোক শেষ। রিফাত এখন ভাবছে তাহলে কি ফোন কল সত্যিই ছিল, কিন্তু কে করেছিল এইসব ভাবছে। আর তার সামনে কালো স্যুট পরা কিছু লোক গিয়ে দাঁড়ায়। গুলি চলার সময় রিফাত বসেছিল, আর লোকগুলো দেখে উঠে দাঁড়ায়। আর আপনারা কারা, এখানে কি চাই? তোকে চাই, চল। কোথায়? এত কিসের কথা, চল আমাদের সাথে। রিফাত আর কথা বাড়ালো না, ওদের সাথে গাড়িতে গিয়ে উঠলো। আর গাড়ি 10 মিনিট পর একটা বড় পুরনো
গোডাউনের সামনে গিয়ে থামলো। ওরা নামলো আর কয়েকজন ভিতরে নিয়ে গিয়ে চেয়ারে বসালো আর এক গ্লাস পানি দিল। রিফাত অনেক কিছু জিজ্ঞেস করছে, কিন্তু উত্তর একটাই, বস বলবে। হাই বাডি। কে আপনি? বলছিলাম না নীলাদের থেকে দূরে থাকতে। কি বলবি তুই? কে তা আমি জানি না, এবার বল তুই কে? ভাই ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দিন। অপরিচিত লোকটি মাস্ক সরাতেই রিফাত হাজার ভোল্টেজের শক খেল, কারণ লোকটি ছিল অপরিচিত। লোকটা আর কেউ নয়, সেটা ছিল স্বয়ং আমি। আমাকে দেখেই তুই? হ্যাঁ আমি। আমাকে কেন এনেছিস? আর কে তুই? আমি কি জানার পর এই পর্যন্ত কোনো মাফিয়া আর বেঁচে নেই। তুইও কি সেই দলে যোগ দিবি নাকি? মানে? আমি নাম, সেই রহস্যের নামটা পরেই জানেন। এত উতলা হবেন কেন? এত উতলা হলে চলবে নাকি? নাম শোনার সাথে সাথে রিফাত চেয়ার থেকে সোজা পায়ে পড়ে গেল। আর ভাই আমাকে মাফ করে দিন, আপনি যা বলবেন তাই করব। তাই নাকি? আর কি জানি বলেছিলি? তুই কে? এটা যদি জানতাম তো কি। না ভাই, আমার ভুল হয়ে গেছে, এবার মতো ক্ষমা করে দিন। শোন, ক্ষমা করব, তবে আমার কয়েকটা কথা যে তোর রাখতে হবে। কি কথা ভাই? তবে যে সব ফেরত দিতে হবে। আর মাফিয়া হয়েছিস ঠিক আছে, কিন্তু তোর গুন্ডামি আর পাওয়ার খারাপ কাজে ব্যবহার করতে পারবি না। ভাই আমি রাজি। বাহ, গুড বয়, যা তাহলে। আচ্ছা। আর একটা কথা, আমি কে, কি পরিচয়, কিভাবে, কি কেন ফেরত দিবি, এসব কেউ যেন জানতে না পারে। যদি জানে তাহলে পরের দিন সূর্য ওঠা আর দেখতে পারবি না। আচ্ছা ভাই। তারপর কি হলো তা তো আপনারা জানেনই। ফ্ল্যাশব্যাক বলতে বলতে বাসার মাঝে এসে পড়েছি। বাসায় এসে সবাই ফ্রেশ হলাম। ভাবি রান্নাঘরে, নীলাও গেছিল কিন্তু চলে এসেছে। এভাবে রাতে সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে বুকের মাঝে ভারী কিছু অনুভব করলাম, আর চেয়ে দেখি নীলা বুকে ঘুমিয়ে আছে। এই ওঠো। একটু পর। উঠবে নাকি ধাক্কা দিব? কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি আমার রুমে আমার বুকে ঘুমাচ্ছ, আর কখন এসছো? কেন, অন্য কেউ আসতো নাকি? আমি কি তা বলেছি নাকি? তাহলে? আরে আরে এখনো বিয়ে হয়নি, আর বাসা ভর্তি মানুষ। তোমার কি আক্কেল আছে? কেউ দেখলে কি হতো? আমি আমার বরের বুকে মাথা রেখে ঘুমাইছি, তাতে কার কি? আর কিছু বলতে না দিয়েই চার ঠোঁট এক করে দিল। কিন্তু বিপদটা ঘটলো তখন হঠাৎ ভাবির আগমন। আমি কিন্তু কিছু দেখি নাই। ভাবির কথা শুনে দুজনেই লজ্জায় দুদিকে গেলাম। আর বাহ, বিয়ের আগে এত রোম্যান্স, বিয়ের পরে না জানি কি হয়। কি বলবো, লজ্জায় শেষ। মেয়েটা পারেও বটে, দরজা খোলা রেখে সব। আরে ভাবি, খিদে লাগছে, চলো তো কথাটা ঘোরানোর জন্য। এত সুন্দর মিষ্টি খালে তাও পেট ভরে নাই। ওইদিকে নীলা এই কথা শুনে দৌড়ে চলে গেছে আমাকে এখানে রেখেই। আমিও দৌড় দিয়ে ফ্রেশ হতে বাথরুমে চলে এসেছি। আমি ঠিক বুঝতে পারছি ভাবি এখন থেকে প্রতিদিন একাই বলবে আমাকে। হায় আল্লাহ, এ কোন বিপদে পড়লাম। ফ্রেশ হয়ে খাবার খেতে গেলাম। সবাই বসে বসে খাচ্ছি, আর তখনই নীলা ওর পা দিয়ে আমার পায়ে চিমটি দিল। আমি ও করে উঠলাম। সবাই বলে কি হয়েছে? আমি বললাম জিভে কামড় লেগেছে। আর কি বলবো, সত্যি বলে তো ইজ্জত শেষ। তাই একটু পানি খা। আম্মু, পানি না মিষ্টি দাও? পানি কি খাবো? ভাবির কথা শুনে গলায় আটকে গেছে। কাশতে কাশতে কোনো রকম খেয়ে উঠলাম, তবে নীলা দেখি লজ্জায় পড়ে গেছে। তারপর খাওয়া দাওয়া করে ভার্সিটিতে চলে গেলাম। অনেকদিন পর সবার সাথে দেখা। সবাই তো নীলার সাথে আমাকে দেখে চমকে গেল। এটা কিভাবে হয়? কিরে, আজ তোরা একসাথে কিভাবে? চল, তাদের আর ট্রিট দেবো। তা কোন খুশিতে দিবি মহারাজ? আগে তো চল। আরে ওই যে খুশিতেই দেখ খাওয়াইছে, এটাই বড়, না হলে পরে এটাও পামু না। চল। গুড গার্ল। তারপর সবাই রেস্টুরেন্টে ঢুকলাম, আর সবাইকে বললাম যে যা মন চায় অর্ডার করতে। টাকা হবে তো তোর কাছে? আবে শালা, তুই আগে খাবি তো নাকি? রিয়াকেও ফোন করে এখানে আসতে বলেছি। আমার একটা বন্ধুর একটা গার্লফ্রেন্ড। সবাই বসে আছি। তা এবার বল তো কিসের জন্য ট্রিট দিচ্ছিস? নীলা এতক্ষণ শুধু শুনছেই, কিন্তু বলে নাই। এই যে দেখছেন এনাকে, উনি হচ্ছে আমার হবু মিসেস। মজা নিস না তো? সত্যি। তুই না নীলুকে ভালোবাসিস? আরে শুন তো। কি বল? নীলা হচ্ছে আমার সেই ছোট্টবেলার ভালোবাসার নীলু। তারপর ওদের সবকিছু খুলে বললাম। সবাই শুনে অনেক খুশি, আর নীলা আগের ব্যবহারের জন্য ক্ষমা করে দিয়েছে। তারপর খাওয়া দাওয়া করে বিল দিয়ে উঠলাম। ভার্সিটির জন্য বের হলাম। ভার্সিটির ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ দুটো গাড়ি থেমে গেল। 7-8 জন লোক নেমে আমাদের কাছে এসে কিছু না বলেই যে শুরু করলো, তাতে মাথা পুরো গরম হয়ে গেল। লোকগুলো আমাদের কাছে এসে হঠাৎ নীলার হাত ধরে টানতে শুরু করলো। এতে তো পুরো মাথা গরম হয়ে গেল। আমিও লোকটার হাত ধরে, কি ভাই সমস্যা কি? দেখ, আমাদের কাজে বাধা দিস না, তাহলে তোর সমস্যা হবে। ওইদিকে নীলা হাত ছাড়া পেয়ে আমার পিছনে এসে লুকিয়েছে। বাধা দেব না মানে? চেনা নেই জানা নেই,
আমার সামনে আমার হবু বউয়ের হাত ধরে নিয়ে যাবে আর আমি দেখব? দেখ আমি কে, কি করতে পারি তোর ধারণা নাই। তাই নাকি? এইবার আমি হাসতে লাগলাম। হাসতেছিস কেন? আমি এই শহরের ডন, রিফাত আমার আন্ডারে কাজ করতো। তা ডন ভাই, আপনি নীলাকে টানছেন, অবশ্যই কারণ আছে। টাকা পেয়েছি মোটা, তুলে নিয়ে যাওয়ার জন্য। আমি শুধু একটা মুচকি হাসি দিলাম। তুই চাইলে তাকেও দিব, এখানে ঝামেলা করিস না। ভাই একটু ওইদিকে চলেন, একটু ব্যক্তিগত কথা আছে। মারামারি করে সমস্যা সমাধান করতে পারবো, কিন্তু এখনই তা করা যাবে না, তাই ঠান্ডা মাথায় বললাম। ঠিক আছে চল। এখনো সে আমার কাঁধে হাত রেখেছে। আমরা একটু দূরে গাছের নিচে আসলাম, আশেপাশে কেউ ছিল না। আচ্ছা তুই জানিস আমার কাঁধে হাত রাখার পরিণাম কি? কি? মৃত্যু। হাসাইলি তুই, মারবি আমাকে? তুই কি এর নাম শুনেছিস? দেখেছিস কখনো? না। তাহলে আজ দেখে নে, তোর সামনে দাঁড়িয়ে আছে। মজা করছিস তুই? ওকে তাহলে দেখ মজা নাকি সত্যি। তবে দেখার পর স্বাভাবিক আচরণ করবি। তোর এখনো মরার সময় হয়নি, আর স্বাভাবিক না থাকলে তুই এখানেই শেষ। ওর পুরোটা বলার আগেই মাথা দিয়ে ইশারা করলাম, আর ওর সব লোকের নিতর দেহ মাটিতে পড়ে গেল। লোকটি অবাকের উপর অবাক। ক্যাম্পাসে কেউ কিছু বুঝতে পারল না। লোকটি ভয়ে শেষ হয়ে যাচ্ছে। কি করবে সে এখন? তার তো মাথা কাজই করছে না, শুধু অবাক হয়ে লোকগুলোর দিকে চেয়ে আছে। আমি একটু অভিনয় করে বললাম, ভাই তাড়াতাড়ি এখন যান, আপনাদের মনে হয় কোনো শত্রু। আমি এই কথা বলে তারপর কাঁধে হাত রেখে কিছু বলে পাঠিয়ে দিলাম। লোকটি ভেবেও পাচ্ছে না কি থেকে কি হলো। তারপর তাকে উঠিয়ে দিলাম আর লোকগুলোর দেহ নিয়ে চলে গেল। কিছুক্ষণ সবাই নিশ্চুপ। তারপর কি রে, কি বললি তুই? আরে আর কি, যত টাকা পাইছো তার ডবল দিতে চাইছি, এই আর কি। ডাবল টাকা মানে? তুই এত টাকা কই পাবি? আরে বোকা, নীলাদের কি টাকার অভাব আছে নাকি? তারপর কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে এলাম। বাসায় সবাই আমাদের জন্য অপেক্ষা করছিল। বাসায় ঢুকতেই আবার সেই মিষ্টি নিয়ে ভাবির টর্চার। আল্লাহ আমাকে উঠিয়ে নাও। তারপর সবাই খাওয়া দাওয়া করে কতক্ষণ কথা বলে যে যার রুমে চলে গেল। তবে আজ আমার ঘুম নেই, কারণ একটা রহস্য। এই বিষয়টা নিয়ে দুশ্চিন্তায় আছি। তাই রুম থেকে উঠে ছাদে চলে গেলাম আর পায়চারি করতে লাগলাম। এই বিষয়টা আমাকেও অনেক ভাবায়। তাই ছাদে দোলনায় বসে বসে ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি জানা নেই। ঘুম থেকে উঠছি সূর্যের আলো চোখে লাগতে। তারপর মনে হলো কাল রাতে পায়চারি করতে করতে এখানেই ঘুমিয়ে গেছি। নিচে গিয়ে ফ্রেশ হলাম, দেখলাম কেউ এখনো ওঠেনি। তাই আবার ছাদে চলে এলাম। ছাদে বসে বসে গিটার বাজাচ্ছি আর গান গাইছি। কিছুক্ষণ পর বুঝতে পারলাম আমার পিছনে কেউ আছে। তাকিয়ে দেখি নীলা কাপ হাতে নিয়ে গান শুনছে, খুব ধ্যান করে। গান গাওয়া শেষ, তার কোনো ভ্রুক্ষেপেই নেই। সামনে গিয়ে বললাম, ম্যাডাম চা আনছেন নাকি শরবত? এতক্ষণে তার ধ্যান ভাঙলো। সে কিছুই বলল না, চায়ের কাপ হাতে নিয়ে জড়িয়ে ধরলো। বুঝেছি একটু লজ্জা পেয়েছে। তারপর কিছুক্ষণ একসাথে থেকে নাস্তা করে বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে। কিন্তু মাঝ রাস্তায় হঠাৎ নীলা বলে উঠল, আজ ঘুরবো, যাব না আজ ভার্সিটি। মহারানীর হুকুম, তাই আমার লোকেদের ভার্সিটিতে পাঠিয়ে দিলাম নজরদারি করতে। তারপর সারাদিন ঘুরে ফিরে নীলা বলল, তাই গেলাম শপিং মলে। ভিতরে প্রবেশ করতে একটা মেয়ে ধাক্কা খায়। মেয়েটা ইচ্ছে করেই দেয়। কি সমস্যা আপনার? দেখে চলতে পারে না? ততক্ষণে উঠলাম নিচে থেকে। উঠে চেহারার দিকে চেয়ে তো আমি পুরোই শকড। এ তো আর কেউ না, তানিশা। খুব গায়ে পড়া স্বভাবের মেয়ে। আল্লাহ, এই মেয়ে এখানে কেন? নিশ্চয়ই আজ আমার 12টা বাজবেই। আসলে সরি, আমি খেয়াল। সাকিব তুমি এখানে? বলেই জড়িয়ে ধরতে আসবে, তখনই নীলা সামনে দাঁড়ায়। এই, আমার স্বামীর দিকে একদম নজর দিবি না। স্বামী মানে? বাংলা বুঝিস না? এইভাবে কেউ রিয়াক্ট করে? দেখো সবাই বসে আছে আর চেয়ে আছে। চলো কোথাও বসি, তারপর কথা বলি। এই দুটোরে না থামালে সম্মান যাবে। তারপর এক জায়গায় বসলাম। তুমি না নীলুকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবে না, তাই আমাকে ফিরিয়ে দিসলা। তাহলে আজ এইসব কি? আরে শোন, দেখ তোকে আমি জাস্ট আমার বন্ধু ভাবতাম, আর কিছু না। এর আগেও বলেছি। আর ও হচ্ছে আমার সেই ছোট্টবেলার নীলু। নীলুকে দেখিয়ে বললাম। কি? তারপর ওকে সব খুলে বললাম। ও শুনেও খুব খুশি হলো। তারপর এভাবে কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর বিল দিয়ে শপিং মল থেকে বের হওয়ার জন্য হাঁটছি। হঠাৎই কেউ একজন আমার উপর হামলা করলো। বেঁচে গেলাম, কারণ আমি আগে থেকেই দেখে ফেলেছি। হ্যাঁ, যখন হাঁটছি তখন থেকে নয়, শুরু থেকেই দেখছি আমার উপর নজর রাখছে। তারপর বের হওয়ার জন্য আসছিলাম, তখন চাকু দেখলাম হাতে। হ্যাঁ, তারপর ওদের দুজনার হাত ধরে টানতে টানতে দৌড় দিলাম, যাতে ধরতে না পারে।
দৌড়াচ্ছি, এমন সময় সামনে থেকে আবার হামলা। এবার ছুরির আঘাত আমার হাতে লাগে। হ্যাঁ, ওরা আমাকে মারতেই এসেছে, বুঝতে পেরেছি। কিছু একটা করতে হবেই। তারপর ওদেরকে একটা কফি শপে ঢুকিয়ে দিয়ে দরজা লাগিয়ে আমি বাইরে দাঁড়িয়ে পড়লাম, কারণ এই ভিড়ের মাঝে পালানো যাবে না, আর এখন পরিচয়ও সামনে আনা যাবে না। তাই তো মলে একটা টবে ছোট একটা গাছ ছিল, সেটা হাতে তুলে নেই। পরে যারা মারতে আসে তাদের প্রত্যেকটাকে ইচ্ছা মতো পেটাই, মারতে মারতে আধমরা করে ফেলি। তারপর পুলিশ এসে ওদের নিয়ে যায়, আমাকে নিয়ে যেত, কিন্তু পুলিশের অফিসারটা ছিল ওই দিনের অফিসার। তখন পুলিশ যা বলল তা শুনে আমার মাথা 440 ভোল্টে রাগ উঠে গেল, কারণ এই হামলার পরিকল্পনার পিছনে রাব্বি আছে। রাব্বির ব্যবস্থা শীঘ্রই করতে হবে। রাগ কন্ট্রোল করতে তাকে চলে যেতে বললাম, আর কফি শপের দরজা খুলতেই নীলা জড়িয়ে ধরলো আর কাঁদতে লাগলো। আমার হাতে ছুরির আঘাতে কেটে গেছে, তাই ও ওর ওড়না দিয়ে বেঁধে দিল। শপিং মলের বাইরে ফার্মেসি থেকে ওষুধ আর ব্যান্ডেজ করে দিলাম। তারপর তানিশাকে বিদায় দিয়ে চলে আসতে লাগলাম রিক্সা করে। পাগলিটা এমন ভাবে জড়িয়ে ধরেছে যেন ছেড়ে দিলেই আমি হারিয়ে যাব। এখনো ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করছিল। আরে পাগলি, কান্না করছো কেন? সে নিশ্চুপ থাকে আর নাক টেনে টেনে, এই তুমি কান্না করলে খুব কষ্ট হয়। তোমার যদি আজ কিছু হয়ে যেত, আমি কি নিয়ে বাঁচতাম? আরে বকা, কিছুই হবে না, টেনশন করো না। এই, তোমার এই রহস্যের হাসি দেওয়া বন্ধ করবে? তুমি জানো এই হাসির জন্য কত মেয়ে পাগল? কি বললি তুই? ও লাগছে খুব, ছাড়ো। মেয়েদের পাগল বানানো খুব ইচ্ছা, তাই না? রাগলে যে পাগলিটাকে হেব্বি কিউট লাগে তা তো পাগলি জানে না। আমি তো মজা করছিলাম, প্রমিস আর এমন মজা করব না। মনে থাকবে তো? তারপর বাসায় আসার পর ফ্রেশ হলাম আর খেতে গেলাম। তা তোমার হাতে ব্যান্ডেজ কেন? কেউ একজন বলতে না দিয়ে বলা শুরু করলো। কে আর হবে, মহারানী গড়গড় করে সব বলে দিল। তোমাকে কালকে থেকে গার্ড দেওয়া হবে। না, আমার গার্ডের প্রয়োজন নেই। তোকে গার্ড নিতেই হবে। দেখো, এখানে আমি এমনি এমনি আসিনি, কিছু কারণে এসেছি, আর তাই গার্ড নিতে পারবো না। কি কারণ? এখন কিছু জিজ্ঞেস করো না, কিছুদিনের মধ্যে সব জানতে পারবে। আর কিছু সারপ্রাইজও আছে তোমাদের জন্য। যত যাই বলো, গার্ড তোমাকে নিতেই হবে। আমার পাশে পাশে সবসময় গার্ড থাকে, কি আর করার, কিছুটা সত্যি বলতেই হবে এখানে। মানে কি বলতে চাস? আমার আশেপাশে এখনো গার্ড আছে। মজা করিস? গার্ড থাকলে কোথায় দেখা। সিরিয়াস সময়ে মজা করার অভ্যাস গেল না তোমার? আরে ওয়েট অ্যান্ড সি। তারপর খাবার টেবিল থেকে উঠে একটা ফুলদানি রাখলাম আমাদের থেকে কিছুটা দূরে, এবং সবাইকে বললাম আমি ঘুমিয়ে থাকলেও কেউ হামলা করতে আসলে কিছুই করতে পারবে না। আর তার থেকে বড় কথা, এখন তোমাদের প্রমাণ হলে 3 গুলি এই ফুলদানি চূর্ণ বিচূর্ণ করে দেব। অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। ইশারা করার সাথে সাথে ফুলদানি শেষ হয়ে গেল, আর তারা অবাক হয়ে চেয়ে আছে। আমি জানি অনেকের মনে এই প্রশ্ন, সময় হোক সব জানবে। এখন কিছু জিজ্ঞেস করো না। তোমাদের চারপাশে গার্ড আছে যারা 24 ঘন্টায় লেগে থাকে আমার পিছনে, তাই এক্সট্রা ব্যবস্থা করে লাভ নেই। তারপর সবাই যার যার রুমে চলে গেল। আমি আমার রুমে এসে ক্লান্ত থাকার কারণে বেশ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। প্রতিদিনের মতোই সকালে উঠে দেখি নীলা বুকে ঘুমিয়ে আছে। আজও উঠে দুজনে ফ্রেশ হয়ে নিচে গিয়ে নাস্তা করলাম আর ভার্সিটির উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। রিক্সা করে যাচ্ছিলাম, হঠাৎ একটা গাড়ির সাথে রিক্সার অ্যাক্সিডেন্ট হয়। গাড়িটি পাশ দিয়ে এসে ধাক্কা দেয়। আমি পড়ি, আমার উপর নীলাও পড়ে, তবে নীলা ব্যথা পায়নি। আমি উঠে দেখলাম ড্রাইভার আর রিক্সাওয়ালা সামনে যা ইচ্ছা তাই বলে গালাগালি করছে। আমার রাগ হয়ে গেল, সামনে গিয়ে ঘুরিয়ে দিলাম এক থাপ্পড়। শালা, থাপ্পড় এত জোরে দিয়েছি যে কি বলবো। রাস্তার লোকেরাও বলছে, দেন শালারে আরো একটু মার দেন, ধনী বলে পাওয়ার দেখায়। ছেলেটিকে চিনি না, তবে যাওয়ার আগে বলে যায়, তবে আমি দেখে নেব তুই কার গায়ে হাত তুলেছিস তা তুই জানিস না। এই বলে চলে গেল। আমি রিক্সাওয়ালা মামাকে নিয়ে ব্যান্ডেজ করিয়ে কিছু টাকা দিয়ে চলে এলাম। টাকাটা নিতে চাইছিল না, তবে জোর করে দিয়ে এসেছি। তারপর অনেক দেরি করে ক্যাম্পাসে ঢুকলাম, আর ঢুকে তো দেখি অবাক। তারপরেই ফোনে কল আসলো, যা শুনলাম মাথা আরো বেশি গরম হয়ে গেল। ছেলেগুলো একটা মেয়েকে ডিস্টার্ব করছিল, আর মেয়েটি আর কেউ না, সেই মেয়েটি হলো জান্নাত। এখন আপনাদের প্রশ্ন, এই জান্নাত আবার কি? তাই তো আস্তে আস্তে জানতে পারবেন। মাথা তো এমনিই গরম, তার উপর আবার এই কাহিনী। আমি সেখানে যেতে নেব, তখনই নীলা আমার হাত ধরে আর বলে, ওরা কোনো এমন তেমন গুন্ডা না, ওরা ফাহিম ভাইয়ের লোক। ফাহিম হলো এই দেশের টপ মাফিয়া, তবে এখন আন্ডারগ্রাউন্ডে আছে। আর তার সব থেকে বড় কারণটাই থাক পরে বলবো। কি কারণ, কেন,
সেটা পরিচয় উন্মোচন হলেই জানতে পারবেন। দেখ, কিছুই হবে না। না, তুই জানিস না ওরা কত বিপজ্জনক। দেখ ভাই, নিজের পায়ে নিজেই কোড়াল মারিস না। আর একজন হাত জড়িয়ে ধরেছে, সে তো ছাড়ছেই না। দেখ, কিছুই হবে না, বিশ্বাস কর। আমিও তাহলে যাব। না, তোমার যাওয়া ঠিক হবে না। তাহলে তোমাকেও যেতে দিব না। ঠিক আছে, চলো। আর তোরা থাক। ওরা দাঁড়িয়ে রইল আর আমরা সেখানে গেলাম। কি ভাই, কি হচ্ছে? তুই জেনে কি করবি? দেখ দেখ, ফুলটুসি আনছে সাথে। ফুলটুসিকে রেখে চলে যা, না হলে কি? আমরা ফাহিম ভাইয়ের লোক, সবাই ভয় পায়। যারা কথা শুনে না তাদের কি অবস্থা করি ভাবতেই পারবি না। অপরদিকে রাব্বির প্রথম পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর নতুন করে পরিকল্পনা করছে কিভাবে কি করা যায়। তবে সিদ্ধান্ত নেয় যে ভার্সিটিতে সবার সামনেই মারবে। তারপর আমিও লোকটির কথা শুনে ভয়ে বললাম, ও মা, তাই? হ্যাঁ রে। এইবার ফুলটুসিকে রেখে চলে যাও। আমি এইবার ভীষণ রেগে গেলাম আর নীলাকে বললাম, জান্নাতকে নিয়ে ওই দিকে যাও। যখন যেতে নেবে তখন ওরা একজন নীলার গায়ে হাত দিতে যায় আর সাথে সাথে লোকটি নিচে পড়ে যায়। এই ঘটনা যেমন সবাইকে বাকরুদ্ধ করে ফেলে। 2 মিনিটের অন্তরে লোকটি নিচে পড়ে গেল আর উঠছেই না, কিন্তু কিভাবে? অপরদিকে একজনের মুখে ঠিকই মুচকি হাসি বিরাজমান রয়েছে। জি, লোকটিকে হাত বাড়ানোর সাথে সাথে আমি টান দিয়ে মেরেছি, আর এমনভাবে মেরেছি যে সাথে সাথে জ্ঞান হারায়। তারপর নীলা জান্নাতকে নিয়ে সাইটে যায় আর আমি মাঠে পড়ে থাকা এক গাছের ডালে দিয়ে ইচ্ছা মতো পেটাই ওদের 7 জনকে। এই ঘটনায় যেমন সবাই বাকরুদ্ধ হয়ে পড়ে, কারণ এই দেশে কারোরই সাহস নেই ফাহিমের কোনো লোকের গায়ে স্পর্শ করার। ফাহিমের নাম শোনার সাথে সাথেই সবাই ভয়ে 2 কদম পিছনে চলে যায়। সেখানে আমি আধমরা করে ফেলি। ভার্সিটির শিক্ষকরা সহ অবাক, কে এই ছেলে? গরিব হয়ে কিভাবে করলো? পরিচয় সামনে আসে নাই বিধায় আমি এখনো আগের মতোই খ্যাত হয়ে যাই। কেউ তেমন আসল পরিচয়টা চেনে না। অপরদিকে রাব্বি ফাহিমের ডান হাত রিজভিকে কল করে 20-25 জন লোক ভাড়া করে আমাকে মারার জন্য আর ভার্সিটির দিকে আসতে থাকে, কিন্তু তাদের একটুও ধারণা নেই যে কি হতে পারে এখানে। আফিয়া থেমে যাওয়ার পাত্র নয়। ওর বোন মনি শান্ত হয়ে চলে গেছে পড়াশোনার জন্য দেশের বাইরে, আর আফিয়া জেদি আমার মতো গরিবকে সে শাস্তি দেবে, তাই সে প্ল্যান করে বের হয়ে আসে ভার্সিটির উদ্দেশ্যে। কি হবে এখন? হামলা কি দুপক্ষ থেকেই হবে, নাকি হেরে যাবে গল্পের নায়ক? একদিকে রাব্বি, আর একদিকে আফিয়া, আর একদিকে মাফিয়া ফাহিম। কি চাই এদের? কেন এমন হচ্ছে? না, যতই সময় যাচ্ছে ওর রহস্যর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। সবাই মনে মনে এই কথাই ভাবছে। জান্নাতকে নিয়ে নীলা বন্ধুদের কাছে চলে যায়। ওদের কাছে যেতেই, তুই কে? আমি মানুষ, কেন দেখছো না? দেখ, একদম মজা করবি না। নীলার মনেও অনেক প্রশ্ন জমে আছে, তবে কোনো এক কারণে কিছুই জিজ্ঞেস করছে না। আরে কুল বেবি কুল। তারপর জান্নাতের দিকে তাকালাম। জান্নাত কাঁদো কাঁদো ভাবে, ভাইয়া। সবাই যেমন আকাশ থেকে পড়লো, কারো মাথায় তো কিছুই আসছে না। জান্নাত সাকিবের বোন, তাহলে পরিচয় করলো না কেন? কি রহস্য ওরা শুধু ভাবতেই আছে। অপরদিকে আরেকজন তো ভাবছে সাকিবের তো বোন নেই, তাহলে কিভাবে? হাজারো প্রশ্ন আর নীরবতা বিরাজ করছে ওদের মনে। আরে পাগলি, কান্না করছিস কেন? ওর কান্না দেখে আমারও চোখে জল এসে গেছিল। তুই এখানে আমাকে জানাস নাই কেন? সারপ্রাইজ। তুই আমেরিকা থেকে কবে আসলি আর আমাকে জানাইলিও না? যা, কথা নাই। আমি আগে আমেরিকায় থাকতাম, সেটা বন্ধুরা শুনে অবাক। সবাই জানে আমি গরিব, তো কি করব? তুই গার্ড নিস না, তাই তো আমি গার্ড হয়ে এসেছি। তার মানে তুই এতদিন ধরে এখানেই ছিলি? যা, তোর সাথে কথা নাই। আমি ওদের সবার দিকে চেয়ে ভয় পেয়েছি। আসলে ওরা রেগেও আছে আর হাজারো প্রশ্ন আছে মনে। নীরবতা ভেঙে আমি বললাম, দেখ, তোদের সব প্রশ্নের উত্তর আমি দেব, তবে এখন না, পরে। তুই কে? তাহলে এটুকু শুনে রাখ, আহমেদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির দ্বিতীয় মালিক। মানে? আহমেদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নাম তো শুনেছিস? শুনেছি। এই গ্রুপের মালিকের দ্বিতীয় সন্তান হলাম আমি। কি বলছিস কি তুই? সবই বুঝলাম, কিন্তু জান্নাত? আসলে জান্নাত। আর কিছুই বলার আগেই ক্যাম্পাসে গাড়ি ঢুকলো 6-7টা, আর 20-25 জন লোক নামলো আর আমাদের দিকে আসতে শুরু করলো। আমাদের কাছে এসেই টানতে টানতে মাঠে নিয়ে গেল। তুই আমাদের লোকের গায়ে হাত তুলেছিস, তোকে তো মারতে হবে, আর এমনিতেও তোকে মারার জন্য সুপারিশ পাইছি। ঠিক আছে, ওপারে ভালো থাকিস বলে গানটা বের করলো, আর সাথে সাথে ভার্সিটিতে 35টা ব্ল্যাক গাড়ি ঢোকে আর আকাশে 7টা হেলিকপ্টার উঠছে। আর সাথে সাথেই একটা গুলি এসে যে ছেলেটা মারার জন্য বন্দুক বের করেছিল তার শরীরে লাগে, আর তার নিথর দেহ পড়ে যায় নিচে। ঘটনা আকস্মিকভাবে ঘটে আর তাতে সবাই বাকরুদ্ধ হয়ে যায়। সবাই অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়, কারণ প্রত্যেকটি গাড়ি থেকে 10 জন করে কালো স্যুট পরা লোক বের হয়, সাথে প্রিলোড আর্ম সহ। সেখানে থাকা সবার মুখে ভয়ের চিহ্ন।
তবে একজনের মুখে ফুটে আছে চিরচেনা সেই মুচকি হাসি। ফাহিমের সেই লোকগুলো একজন মরার পর সবাই দুকদম পিছিয়ে যায় আর ভয়ে কাঁপতে থাকে। এখানে কি হচ্ছে কেউ কিছু বুঝছে না। সবার মুখে অজানা এক ভয়ের ছাপ আর হাজারো প্রশ্ন। কে এই খ্যাত ছেলে, কি তার পরিচয়, আর এত গাড়ি হেলিকপ্টার তার বা আছে কিভাবে? নীলা জানতো যে আমাদের হেলিকপ্টার আছে, কিন্তু এতগুলো কল্পনা করেনি। আর জান্নাত তো সবকিছুই জানে। দূর থেকে একজন ঠিকই ঘটনা পর্যবেক্ষণ করছে, কিন্তু কিছুই বুঝছে না। সে ব্যক্তি আর কেউ না, আফিয়া। সে যেন বিষয়টা মানতে পারছে না। সে কি ভাবলো আর কি বের হলো, সবকিছুই এখন নিস্তব্ধ। রাব্বিও বিষয়গুলো মাথায় নিতে পারছে না, কারণ কে এই ছেলে, কি তার পরিচয়, এভাবেই ভাবছে। কি হলো চালাগুলি? তারপর সেই কালো গাড়ি করে আসা লোকেদের মধ্যে কয়েকজন এসে একটা ব্ল্যাক স্যুট পরিয়ে দিয়ে আবার পিছনে চলে গেল। হেলিকপ্টারগুলো এখন ভার্সিটির চারপাশে উঠছে। কে আপনি? আমি কে সেটা জেনে কি করবি? এতক্ষণে ভার্সিটির শিক্ষকদেরও নজরে পড়ে গেছি। আসলে ভাই, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। তোরা যেন কোন ভাইয়ের লোক, কি যেন নাম? সবাই নিশ্চুপ, কারণ সবাই একটা ভয় আছে। ওদের হাতে পিস্তল, আর আমার লোকগুলো যারা পিছনে আছে তারা 400-ও বেশি, আর বেশিরভাগ লোকের হাতেই মেশিন গান AK-47। তাই কারো কোনো কথা নেই। কিরে, কোন ভাইয়ের লোক বলবি না? ভাই, আমরা ফাহিমের লোক। ও, তোরা তো ফাহিম ভাইয়ের চেলাপেলা। মুচকি হেসে পিছন থেকে আমার লোকেদের দিকে তাকালাম। আমার তাকানো দেখেই বুঝে গেছে তাদের এখন কি করতে হবে। তাই তারা ওই 24 জনকে নিয়ে চলে গেল। 24 জন কেন সেটি তো ভাবছেন। একজনকে প্রথমেই মেরে দিয়েছি। তারপর ওরা যাওয়ার পর উপরে তাকিয়ে ইশারা করলাম, আর সাথে সাথে দুটো হেলিকপ্টার ল্যান্ড করার প্রস্তুতি নিচ্ছে। আর আমি গেলাম রাব্বির কাছে। খুব অবাক হচ্ছিস? আমার কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেল। সরি ভাই, ক্ষমা করে দিন আমাকে, আর জীবনও ভুল হবে না। শোন, ক্ষমতা আছে বিদায় খারাপ কাজ করবি তা তো নয়, তবে কি? এবারের মতো ছেড়ে দেবো, কিন্তু পরের বার ভুল করলে পরিণাম খারাপ হয়ে যাবে, আর নজর থাকবে ওদের উপর। মুচকি হেসে সেখান থেকে চলে গেলাম। ও কিছু বলতে চাইছিল, শুনিনি, শোনার ইচ্ছাও ছিল না। এতক্ষণে হেলিকপ্টার ল্যান্ড করেছে নিচে। বন্ধুদের কাছে যেতেই দেখেই বোঝা যাচ্ছে এরকম ঘটনার জন্য প্রস্তুত ছিল না। সবার সামনে আবার নতুন নতুন প্রশ্ন জানান দিচ্ছে, তাই সবাই নীরব। জানি তোরা কি ভাবছিস, তবে সব প্রশ্নের উত্তর আজ রাতে পাবি। চল এখন আমার সাথে। কিন্তু কোথায়? চল, গেলেই দেখবি। তারপর সবাই পিছনে পিছনে আসতে লাগলো। ইশারা করলাম হেলিকপ্টার স্টার্ট করার জন্য, এবং তা করলো। আমরা উঠতে যাব তখনই ভার্সিটির গেটের সামনে থেকে ডাক পড়লো আশরাফের। ওকে দেখে বেশ অবাক হলাম, কারণ ওর আসার কথা আরো 3 দিন পরে, কিন্তু 3 দিন আগেই এসে পড়েছে। তবে খুশিও হয়েছে অনেক। এসব দেখে ও অনেকটা অবাক আর প্রশ্নের তালেই আছে। আমি ওইদিকে কান্না দিয়ে উঠতে বললাম, আর আমিও উঠে পড়লাম। তারপর রওনা দিলাম গন্তব্যের দিকে, যেখান থেকে সবকিছু শুরু। এসব কি? এসব কাদের? আজ রাতেই সবার সামনে বলবো, একটু অপেক্ষা করো। আবারও তোমার এই রহস্যময় হাসি, ওফ, অসহ্য। সাথে সাথেই জড়িয়ে ধরলাম। আর এত রাগ কোথায় রাখো মহারানী? আরে এখানে আমিও আছি ভাইয়া। জান্নাতের কথায় নীলা একটু লজ্জা পেল অবশ্য। ছাড়ো, কিছুই বলো না, আবার বড় বড় কথা। আর কিছুই লুকাবো না, প্রমিস। শুধু আর কিছুক্ষণ অপেক্ষা করো। কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে বললাম। যতই গন্তব্যের দিকে যাচ্ছি ততই পুরনো সেই স্মৃতিগুলো মনে পড়ছে। সেই থেকেই শুরু আমাদের সবকিছু। প্রায় 3 ঘন্টা জার্নি করে হেলিকপ্টার করে পৌঁছালাম। 3 ঘন্টা জার্নি করার কারণ, এখানে আসার আগে আমাদের এক জায়গায় যেতে হয়েছিল, তাই। কোথায় গিয়েছি সেটা জানবেন এখন না, কারণ রহস্য এখন শেষ হয়নি, সবে শুরু। জায়গা দেখে সবাই অবাক। কি অপরূপ সুন্দর, আর কত বড় বাড়ি, মনে হচ্ছে রাজপ্রাসাদ। বাবা মাকে দেখে নীলা সারপ্রাইজড হলো, কারণ নীলা এটা আশা করেনি। আমার দিকে তাকালো। কি ম্যাডাম, কেমন লাগলো সারপ্রাইজ? ভালো। তারপর সেখানে আমরা সবাই একসাথে হলাম। সেখানে আমার বাবা মা, নীলার বাবা মা, ভাই ভাবি সবাই ছিল। সবার মনে অনেক প্রশ্ন। জান্নাত গিয়ে আম্মুকে জড়িয়ে ধরে। সবাই সবার সাথে কথা বলে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে একটু রেস্ট করে নিলাম। রাত 9টার দিকে সবাই নিচের হল রুমে বসে আছি। সবাই নীরব আমি যেতেই। এখন বলো এসবের মানে কি? আরে আস্তে আস্তে। বলবি কিনা সেটা বল।
ভাই আর এমন রাগ কেউ কখনো দেখেনি। দোস্ত এসবের মানে কি বল? তোমরা সবাই খেয়ে নাও, তারপর সব শোনা যাবে। এখন না, একটু পর। কেন? জান্নাত, কি বলছিলাম তোকে? যা, এখন ঠিক আছে। আমি জান্নাতের দিকে তাকিয়ে বললাম, ভাবি চলো তো। কোথায়? চলো তো, কাজ আছে। আগে তোমার ভাই সব বলবে, তারপর। মন খারাপের কারণটা আমি বেশি ভালো করে জানি। না, কোথায় যাওয়া হচ্ছে না, আগে শুনবো তারপর বলবো। তুমিও জান্নাতের সাথে যাও, আসলে সব বলবো। তুমি আগে যাও তো। ঠিক আছে। নীলা চলে যাওয়ার পর, দেখো তোমাদের এখন এই করতে হবে, আর যা যা জানতে চাও তোমরা তা আজকেই জানতে পারবে, তবে এখন না, একটু অপেক্ষা করো। এটুকু বলেই কাজে ব্যস্ত হয়ে পড়লাম। তারপর যে যার মতো কাজ করতে লাগলাম। আর তার থেকে বড় কথা, 12টার মধ্যে সব কমপ্লিট করতে হবে। আর 12টা বাজতেই আর 15 মিনিট বাকি। সময়ের মধ্যে সব কাজ কমপ্লিট, আর মাত্র 10 মিনিট আছে। অপরদিকে জান্নাত নীলার সাথে তখন থেকে কথা বলেই যাচ্ছে, কিন্তু নীলার কোনো খেয়ালই নেই। তবুও জান্নাত বিষয়টা বুঝে কথা বলছে। তবে অনেক শপিং করে ফিরল বাসায়। বাসার সামনে আছে, বাইরে লাইট দেওয়া নেই। ওরা দরজার সামনে যেতেই দেখে দরজা খোলা, আর ধাক্কা দিতেই লাইট অফ হয়ে যায়। এতে ওরা অনেক ভয় পেয়ে যায়। কিছু বুঝছিলাম না, হঠাৎ করেই জান্নাত চিৎকার দেয়, আর এতে করে নীলা অনেকটা ঘাবড়ে যায়। নীলা জান্নাত বলে অন্ধকারের মধ্যে এগিয়ে যেতে থাকে। নীলা বেশ ভয় পেয়ে গেছে। হঠাৎ করে নীলা থমকে যায়, আর সাথে সাথে লাইট জ্বলে ওঠে চারপাশে। কি সুন্দর সাজানো হয়েছে বাড়িটা। আর নীলা যেখানে দাঁড়িয়ে আছে সেটা ছোট্ট একটা স্টেজের মতো। আর সেই এতক্ষণে খেয়াল করো তার চারপাশে সবাই দাঁড়িয়ে আছে, আর সবার মুখে একটাই কথা, শুভ জন্মদিন প্রিয় নীলা, শুভ কামনা আগামী পথ চলার। নীলা বেশ অবাক হয়েছে, কারণ এটা ভাবতেই পারেনি। চোখে জল এসেছে, তবে এটা দুঃখের নয়, সুখের। ওর প্রতি সবার এই ভালোবাসা দেখে। তারপর জান্নাত তাড়াতাড়ি করে নীলাকে সেখান থেকে নিয়ে যায়। নীলাকে একটা নীল রঙের শাড়ি দেয় পরার জন্য, আর বলে রেডি হতে। অপরদিকে পার্টির সকল কাজ করতে ব্যস্ত আমি, কারণ আজ অফিসের সবাই উপস্থিত। রাতে তবু সবাইকে ইনভাইট করেছি, এবং প্রায় সকলেই উপস্থিত। প্রায় আধ ঘন্টা ধরে সিঁড়ির দিকে তাকিয়ে আছি হাবলার মতো, কারণ পরি বলতে ভুল হবে না। নীল শাড়িতে আজ ওকে হেব্বি সুন্দর লাগছে, তবে চোখ ফেরাতেই কষ্ট হচ্ছে আমার। আমি এক ধ্যানে তাকিয়ে আছি। ধ্যান ভাঙলো জান্নাতের ডাকে। কি রে, এভাবে পড়ে দেখছিস? কই কিছু, কি দেখি? হ্যাঁ হয়েছে, চল কেক কাটবো। তারপর ফ্যামিলির সবাই উঠলাম স্টেজে। এত লোক দেখে আব্বু বলল, এরা কারা? এখনই বলবো, একটু অপেক্ষা করো। তোর থেকে এই একটা কথাই শুনে আসছি অনেক আগে থেকেই, এখন কি বলবি নাকি? হ্যাঁ বলবো। অ্যাটেনশন গাইজ, সকলকে উদ্দেশ্য করে বললাম, এরা হচ্ছে সকলে নীলো গ্রুপ অফ ইন্ডাস্ট্রির লোক। আমার পরিবারের লোকেদের উদ্দেশ্য করেই বললাম। সবাই কিছুটা অবাক, কারণ বর্তমানে দেশের 1 নম্বরে আছে, আর এশিয়ার মধ্যে টপ 5-এ আছে এই কোম্পানি। মাত্র 5 বছরে অনেক উন্নতি হয়েছে এর। আপনারা জানেন কেন আজ ডেকেছি এত জরুরি তলব দিয়ে? সবাই মাথা নেড়ে না বলল। আপনারা সবাই আমাকে একটা প্রশ্ন করতেন না, আমি এমডির দায়িত্বে আছি, তবে কেন চেয়ারে বসি না? এটাই তো জিজ্ঞেস করতেন, তাই না? এইসব কথা আমার পরিবারের লোকদের মাথার উপর দিয়েই যাচ্ছিল। হ্যাঁ, আজ তাহলে পরিচিত হতে চান কি এমডির সাথে? সবাই উত্তেজিত হয়ে বলল হ্যাঁ। আমি ইশারায় নীলাকে সামনে ডাকলাম। ও ইশারা করলো কেন? আমি আবারও আসতে বললাম, ও আসলো। ইনি হচ্ছে নীলু চৌধুরী, নীলু গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক, আর আমাদের এমডি। এনার জন্যই আমি বসিনি, কারণ চেয়ারটা তো ওনারই জন্য রেখেছিলাম। এদিকে সবাই তো শকড, এটা কি শুনছে, আর নীলাও বিশ্বাস করতে পারছে না। এত বড় সারপ্রাইজ সবার জন্য ছিল, কেউ কিছু মেনে নিতে পারছে না। আপনারা তো আমাকে নীলু গ্রুপের জন্য চেনেন, আমার যে একটা পরিচয় আছে আপনারা জানেন কি? সবাই মাথা নাড়িয়ে না বলল। ওনাকে চেনেন? আব্বুকে দেখিয়ে বললাম, আহমেদ গ্রুপের মালিক। আমি হলাম ওনার দ্বিতীয় ছেলে। এবার সবাই অবাক হলো। 4-5 বছর ধরে চাকরি করে, কিন্তু তারা আমার সম্পর্কে এটা জানতো না। আপনাকে এখানে আনার একটা উদ্দেশ্য আছে, সেটা হলো এইটুকু বলেই হাতে একটা রিং নিয়ে নীলার দিকে ঘুরে হাঁটু গেড়ে বসে পড়লাম সামনে। আমি জানি না ভালোবাসা কি। ছোট্টবেলায় যখন তোমার সাথে বরবউ খেলতাম, তখন মনে হতো সারা জীবন যদি তুমি পাশে থাকতে কতই না ভালো হতো। একটা দুর্ঘটনা আলাদা করে দেয়, তবেও কি জানো, তোমার জন্য 1 বিন্দু পরিমাণ ভালোবাসা আমার কমেনি, বরং বারংবার বেড়েই গেছে। সবাই যখন খুঁজে পেল না, আশা ছেড়ে দিয়েছে, তখনও তোমার ভালোবাসা আমাকে সাহস দিয়েছে। আমি তোমাকে খুব ভালোবাসি। উইল ইউ ম্যারি মি? চারপাশ থেকে আওয়াজ আসছে, সে ইয়েস। নীলা সাথে সাথে আমাকে তুলে জড়িয়ে ধরলো,
আর কান্না মিশ্রিত গলায় জোরে জোরে বলল, হ্যাঁ করবো বিয়ে। তারপর ইনিই হচ্ছেন ফিউচার মিসেস সাকিব। সবাই করতালি দিল। ওকে গাইস, এনজয় দ্য পার্টি। তারপর সেখান থেকে সবাই উপরে চলে আসলাম। উপরের রুমে আসতেই ভাইয়া ভাবি নীলা সবাই ঘিরে ধরেছে, আর মনে হচ্ছে আজ আমি শেষ। কিছু না বলেই হঠাৎ মার শুরু করেছে। আহা কি তাজে মার, কি বলবো। ভাবির ভাই নেই, তাই আমাকে ভাইয়ের মতো করেই ভালোবাসি। এত কিছু কবে থেকে? তুই এত বড় কিছু লুকিয়ে রাখছিস কেন? আরে আরে রাগ করো কেন? সারপ্রাইজ কি কেউ বলে? তবুও তোর বলা উচিত ছিল। সরি ভাইয়া। আমার থেকেও লুকালে কেন? আরে ভাবিজান, না লুকালে কি সারপ্রাইজ দিতে পারতাম? তারপর সবাই বেরিয়ে এলো। এখন শুধু আমি আর নীলা। কি হলো, কিছু বলবে না? আমাকে কষ্ট দিতে কি খুব ভালো লাগে, তাই না? আমি আর কি করলাম? এখনো তো কিছুই জানো না। তোমারও দোষ আছে। তুমি কি করে ভাবলে ভুলে যাব তোমার জন্মদিনের কথা? এই দিনেই প্রতি বছর এতিমখানার খিচুড়ি রান্না করে খাওয়াই। সবাই নিশ্চুপ হয়ে থাকলো। কাল রেডি হয়েও আমার সাথে যাবে। কোথায়? গেলেই দেখতে পাবে ম্যাডাম। কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে বললাম। তারপর আস্তে আস্তে পার্টি শেষ হলো। ওই দিনের মতো রাতে আড্ডা দিয়ে সবাই ফ্রেশ হয়ে ঘুমালাম। পরদিন সকালে ঘুম ভাঙলো বুকে ভারী কিছু অনুভব করে। হালকা চোখ খুলে দেখি কি মায়া ভরা চেহারা। শুয়ে থাকলেও একদম বাচ্চাদের মতো লাগে, কিন্তু সুন্দর দেখতে। হঠাৎই মনে পড়ে যায় আমাদের বিয়ে হয়নি। কেউ দেখলে 100% খারাপ ভাববে। তাই এই নীলা, নীলা তুমি এখানে কেন? একটু ঘুমোতে দাও না। আম্মু তুমি? এই কথা শুনে লাফ দিয়ে উঠে পড়ি আর মাথা নিচু করে দরজার দিকে তাকাই। অপরদিকে আমি এক দৌড়ে ওয়াশরুমে। মিথ্যে বলতেই হলো, না হলে মহারানী আবার ছাড়বে না। তারপর আমি ফ্রেশ হয়ে বের হয়ে নিচে নাস্তার টেবিলে বসলাম। আর সব আমার পছন্দের খাবার। খাবার খেয়ে ভাবি খুব ভালো হয়েছে। ধন্যবাদ ভাবি। আমাকে না, তোমার হবু বউকে দাও, ও এসব রান্না করছে। কি? অসম্ভব। গুন্ডি মেয়েটি আবার রান্না পারে? সে আমার সামনে থেকে খাবার নিয়ে নিল আর বলল খাবার খেতে হবে না। অনেক কষ্টে রাগ ভাঙালাম। আসলে পাগলির রাগী চেহারাটা কিউট লাগে, তাই রাগাই। তারপর ফ্রেশ হয়ে আমি নীলাকে নিয়ে এতিমখানার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। হঠাৎ করেই মাঝ রাস্তার মাঝখানে একটা ট্রাক আমার গাড়িতে ধাক্কা দেয়। সব তছনছ হয়ে যায়। মুহূর্তেই দুনিয়াটা অন্ধকার নেমে আসে। কোনো রকম চোখ খুলে দেখি একটা মেয়ে দৌড়ে আসছে আর পিছনে অনেক লোক। তারপর আর কিছুই মনে নেই। চোখ দুটো অন্ধ হয়ে যায় নিমেষেই। তারপর সবাই আমাকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। আমার আইসিইউতে নেওয়া হয়। অনেক রক্ত বেরিয়ে যায়। আমার বাড়ির লোক সবাই আসে। এসে দেখে নীলার হাতে আর মাথায় ব্যান্ডেজ। নীলা সামান্য একটু ব্যথা পেয়েছে। তারপর যেটা হয় সেটা বলে আমি আর নীলা যখন যাচ্ছিলাম, দুজন খুব হাসি মজা করেই যাচ্ছিলাম। হঠাৎ আমার চোখে একটা ট্রাক পড়ে, যেটা প্রায় ধাক্কা দেবে বোঝা যাচ্ছে। গাড়ির স্পিডও তেমন ছিল না, হালকা ছিল। আর ওটা দেখে আমি নীলাকে ধাক্কা দিয়ে বের করে দিই আর আমার গাড়ি আর ট্রাকের সংঘর্ষ হয়। তারপরেরটুকু আপনারা জানেন। নীলা ওর এই অবস্থাতেই অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষা করছে, কখন ডাক্তার বের হয়ে সুসংবাদ দেবে। কিন্তু সবার মুখে ভয় আর চিন্তার ছাপ। দেখতে দেখতে 3 ঘন্টা কেটে গেল। এই 3 ঘন্টায় নীলা ও মা দুজনেই বেশ কয়েকবার সেন্সলেস হয়েছে। কি হবে এখন? গল্প কি নতুন মোড় নিতে চলেছে? তারপর মা আর নীলা কেবিনে ঘুমের ইঞ্জেকশন দিয়ে স্যালাইন লাগিয়ে দেওয়া হয়। তারপর ডাক্তার দীর্ঘ 7 ঘন্টা পর বের হয় আর সবাই ডাক্তারকে ঘিরে ধরে। তখন নীলা আর মাও ছিল। তাদের কোনোভাবেই কেবিনে রাখা যায়নি। ডাক্তার, সাকিব কেমন আছে? ও সুস্থ তো? নিশ্চুপ ডাক্তার। কি হলো বলুন, আমার ছেলে কেমন আছে? দেখুন, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি, তবে এটুকু বলে একটা দীর্ঘশ্বাস ফেলে। 48 ঘন্টার মধ্যে রোগীর জ্ঞান না ফিরলে আমাদের আর কিছুই করার থাকবে না। কি? এটুকু শুনেই সবাই ভেঙে পড়ল। দেখুন, এখন আল্লাহকে ডাকুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। এই বলে চলে যায় সেখান থেকে। তখন মা আর নীলা দেখা করতে চাইলে বলে এখন না, সন্ধ্যার পরে দেখা করতে পারবেন। তারপর তারা নামাজের কক্ষে চলে যায়। 15 বছর পর ভালোবাসার মানুষটাকে কাছে পেয়ে কি হারিয়ে ফেলতে হবে আবার? কি হবে সামনে? কেন এমন হলো? যাই হোক, সবাই এক এক করে কেবিনে প্রবেশ করলো, কিন্তু নীলা আর মা কেবিন থেকে বের হয়নি। তারা সারাক্ষণ পাশেই ছিল। এভাবে চলে গেল 47 ঘন্টা, কিন্তু কোনো উন্নতি নেই। ডাক্তাররা সব আশা ছেড়ে দিয়েছে। কি হতে চলেছে এখন? সবাই ভয় আর চিন্তায় শেষ। কেন এমন হলো? সব ঠিক হয়ে কেন আবার এমন ঝড় উঠল এই জীবনে? তাহলে কি সব শেষ?
দেখতে দেখতে 48 ঘন্টা পার হয়ে গেল আর ডাক্তাররা মৃত ঘোষণা করে দিল। লাশ মর্গে পাঠানো হলো আর সবাই ভেঙে পড়লো একদমে। কারো মুখে কোনো কথা নেই। নীলার মা এখনো অজ্ঞান। আমার ছেলের লাশ কখন দিবেন ডাক্তার? এই তো কিছুক্ষণ পর, আপনারা বাইরে অপেক্ষা করুন। পরিবারের সবাই মর্গে সামনে গাড়ি নিয়ে আসে আর সেখানে লাশের জন্য অপেক্ষা করে। কিন্তু ঝড় যেখানে ওঠে সেখানে সবকিছু লন্ডভন্ড করে দিয়ে যায়, তাই না? এই ধাক্কা সামলাতে না সামলাতেই মর্গের পাশে ট্রান্সমিটার ব্লাস্ট হয় আর দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। দৃশ্যটি ভয়াবহ। মুহূর্তের মধ্যেই হাসপাতালে আগুন লেগে যায়। সবাই এই ঘটনা থেকে স্তব্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত কি ছেলের লাশ তারা শেষ দেখাটাও দেখতে পারবে না? তাদের চোখের সামনে দাউ দাউ করে জ্বলছে বিল্ডিং। কান্না শুরু হয়ে যায় চারপাশে। নীলা বারবার নিজেকে দোষারোপ করছে আর কান্না করছে। কিন্তু নীলা কেন বারবার নিজেকে দোষ দিচ্ছে? কান্না সারা শহরে বিরাজ করছে। তাদের সাথে কেন এমন হলো? কি ভাবছিল তাদের? এমন হওয়াটা কি তাদের কপালেই ছিল? তারপর ফায়ার সার্ভিসের 11টা ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ নেয়। অনেক রোগীকে বাঁচায়, তবে মর্গে যা ছিল সব পুড়ে যায়। কপালের জোরে বেঁচে যায় পরিবার। অনেক ডাক্তার, নার্সও আগুনে পুড়ে আহত হয়েছে। তারা হাসপাতালের বাইরে ঠায় দাঁড়িয়ে আছে। কি করবে কিছুই বুঝছে না। এখনো তারা সম্পূর্ণ ঘটনা বোঝার চেষ্টা করছে, তবে তারা ব্যর্থ। বাবা অনেক শক্ত মানুষ, কিন্তু এই ঘটনার পর আর নিজেকে ঠিক রাখতে পারেনি। সে নিজেও কেঁদে ফেলেছে। তাদের কপাল এতটাই খারাপ যে তাদের ছেলের দাফনটাও তারা করতে পারল না। এক ঝটকায় সব শেষ হয়ে গেল। যেখানে সব শুরু হওয়ার কথা ছিল সেখানেই শেষ হয়ে গেল। অপরদিকে শুধু নীলা একটাই বলছে যে আমার জন্য হয়েছে, সব দোষ আমার। কেন করলাম আমি এরকম? নীলা কেন এসব বলছে? কি রহস্য? বাসার সবাই কিছুই বুঝতে পারছে না নীলা এমন ব্যবহার কেন করছে। তারা ভাবছে আমার মৃত্যুর শোক যে নিতে পারেনি, পাগল হয়ে গেছে। আদৌ কি ঘটনা এটা, নাকি অন্য কোনো কাহিনী রয়েছে এর পিছনে? কি হতে চলেছে সামনে? এখন আর কেউ হাসে না, সবাই মুখ গোমড়া করে থাকে। কেউ প্রয়োজনের তুলনায় বেশি কথা বলে না। মাইশা ভাতিজা সবাই হাসানোর চেষ্টা করছে, কিন্তু লাভ নেই। ও ছোট্ট, তাই এসব কিছু তেমন একটা বোঝে না। এভাবে কেটে যায় 7 দিন। তেমন কোনো উন্নতি হয় না। একদিন বাবা সবাইকে ডাকে এবং দেখ, আমাদের দুটো কোম্পানি, এখন এভাবে বসে থাকলে পথে বসতে হবে আমাদের। নিজেকে শক্ত করতেই হবে। দেখ, আমাদের মাইশা দাদু ভাইও কেমন জানি হয়ে যাচ্ছে। আমরা চাই না এসবের প্রভাব ওর উপরে পড়ুক। তাই আমি ঠিক করেছি সবাই আগের মতো হওয়ার চেষ্টা করে আগের মতোই হতে হবে। বাড়িতে বাবার উপর কেউ কোনো কথা বলে না। মাইশার কথা ভেবে স্বাভাবিক জীবনযাপনের পথ বেছে নিল। তারপর আস্তে আস্তে সবাই স্বাভাবিক হওয়ার দিকটা বেছে নিল। ডাক্তার সাহেব, রোগীর কি অবস্থা? জি, কন্ডিশন ক্রিটিক্যাল। কি বলতে চাচ্ছেন? দেখেন, মেয়েটির মাথায় গভীর আঘাত লাগে আর অনেকভাবে অত্যাচারেরও দাগ রয়েছে। মেয়েটির সাথে হয়েছে বলা যাচ্ছে না। না, তেমন কোনো কিছু দেখি নাই, তবে বেঁধে রেখে অনেক মারধর করা হয়েছে। তাহলে কি মেয়েটি? দেখুন, আমরা আমাদের সর্বস্ব দিয়েছি, এখন আপনি আল্লাহকে ডাকুন। লোকটি পাশে বসে পড়লো আর ভাবতে থাকলো। তাহলে কি মেয়েটির অকাল মৃত্যু হবে? না 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 না, এসব কি ভাবছি আমি? না, এমন কিছুই হলে আল্লাহ ওকে নিশ্চয়ই সুস্থ করে দিবে। প্রথম সপ্তাহ পর লোকটি মেয়েটাকে কুমিল্লা থেকে ঢাকা নিয়ে চলে আসে। এখনো মেয়েটি সুস্থ হয়ে ওঠেনি। ঢাকার বড় একটি হাসপাতালে ভর্তি রয়েছে। এভাবে কেটে গেল 1 মাস। 1 মাস পর আমি দাঁড়িয়ে আছি আমার বাড়ির সামনে। হ্যাঁ, আমি বেঁচে আছি, মারা যাইনি। কি নায়ককে ভূতের মতো ফিরিয়ে দিলাম? কিছু বুঝেন না তো? জানি, অপেক্ষা করেন, জানতে পারবেন। এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে চাপ দিলাম কলিং বেলে। জানি না কি হতে চলেছে, সবাই কি ভাববে, কি করবে কে জানে। এইসব ভাবছি, তখন কেউ একজন দরজা খুলে দিল। কে? কারণ সে চোখকে বিশ্বাস করতে পারছে না। জি, দরজা খুলেছে ভাবি। আমাকে দিকে ঠায় দাঁড়িয়েছিল। সাকিব, তুমি? ভাবি, আমি। কিন্তু কিভাবে? কি এখানে দাঁড় করিয়ে রাখবে নাকি ভেতরে ঢুকতে দেবে? জেসমিন, কে আসছে রে? মা একটু স্বাভাবিক, তাই হাঁটাচলা করতে পারে। আমাকে দেখে এসে জড়িয়ে ধরলো আর কান্না করে দিল। আমি আর থাকতে পারলাম না, আমিও কান্না করে দিলাম। এতদিন কোথায় ছিলি? আমরা তো জানতাম তুই মারা গেছিস। তোর জ্ঞান কবে ফিরলো? কি রে বল। আমি হ্যাবলার মতো চেয়ে আছি। একবারে এত প্রশ্ন, কি যে বলবো। খিদে লাগছে, আগে খেতে দাও। সবাই আসুক, সবার সামনে বলবো। আয় আয়, বস, খেতে দেই। আজ আম্মু নিজের হাতে খাইয়ে দিয়েছি। ওইদিকে ভাবি, আব্বু, ভাইয়া নীলার পরিবারকে খবর দিয়ে দেয়। আব্বু ভাইয়ার সাথে চলে আসে। আমাকে দেখে বেশ অবাক। আমি ভাবতে ভাবতে সাথে সাথে শার্ট খুলে জন্মদাগ দেখালাম। আর ভাইয়া আব্বু শকড।
কারণ এত বড় দুর্ঘটনা থেকে কিভাবে বাঁচলাম সবারই একই কথা। তারপর নীলার পরিবারও আসলো, কিন্তু নীলাকে দেখলাম না। খোঁজাখুঁজি করছি, তখন ভাবি বলল, তোমার এমন অবস্থা হওয়ার পরে 15 দিনের মাথায় কিছুটা স্বাভাবিক হয়ে ও লন্ডন চলে গেছে। আমি ভাবলাম হয়তো এই কষ্ট লগানোর জন্য। হল রুমে বসে আছি এবং সবারই একই কথা। আপনারাও তো জানতে চান তাই না? তাই কি আর করার, তখনই বলা শুরু করলাম। অ্যাক্সিডেন্টের পর আমার আর কিছু মনে নেই, তবে যখন চোখ খুলি একবার তখন প্রচন্ড ঠান্ডা লাগছিল। মনে হচ্ছিল আমি ফ্রিজের ভিতর। মর্গের লাশগুলো বরফ দিয়ে ঢাকা রাখা হয়, আর তখন আমি মর্গেই ছিলাম। কিছুই বুঝছিলাম না, নিজের শক্তি ছিল না, তাই আবার জ্ঞান হারাই। তবে কিছুর সাথে ধাক্কা লেগে চোখ খুলে কিছুক্ষণের জন্য তখনও এইটুকু দেখতে পাই যে একজন লোক আমাকে হাসপাতালের ভিতর নিয়ে যাচ্ছে। যখন ট্রান্সমিটার ব্লাস্ট হয় তখন সবাই মনে করেছিল আমি মরে গেছি, তবে বেঁচেছিলাম। ব্লাস্ট যখন হয় তখন আমার বডি ছিটকে গিয়ে রাস্তার পাশে পড়েছিল। সেখান থেকে এক লোক যাওয়ার সময় আমাকে জীবিত দেখে অন্য হাসপাতালে নিয়ে যায়। তারপর যখন চোখ খুলি তখন প্রায় 15 দিন কেটে গেছিল। আমার জ্ঞান ফিরতে আরও একদিন সময় লাগে। হাসপাতালে যখন ছিলাম তখন সবই বুঝতে পারতাম, কিন্তু বলতে পারতাম না, কিছু করতে পারতাম না। এক কথায় কমায় চলে যাওয়ার যাকে বলে। তবে যেদিন চোখ খুলি একটা বাজে স্বপ্ন দেখি, নীলাকে কিছু ছেলে মেরে নদীতে ভাসিয়ে দিয়েছি। এইটুকু দেখে লাফ দিয়ে উঠি আর আবিষ্কার করি আমি হাসপাতালে। এইটুকু আর বললাম না দুঃস্বপ্ন ভেবে। তারপর ডাক্তার বলল, আর ডাক্তারও বলে আমি এত তাড়াতাড়ি রিকভার করব সেটা বিশ্বাস করতে পারছেন না। তারপর আরো 15 দিন পর সুস্থ হয়ে এখন তোমাদের কাছেই ফিরে এলাম। সত্যি কপালের কারণে বেঁচে ফেরা। তোমাদের ভালোবাসা আমাকে বাঁচতে বাধ্য করেছে। আমাদের ভালোবাসায় নাকি আমাদের দেবর রানীর ভালোবাসা? আমি তো একটু লজ্জা পেলাম, সবাই ছিল বলে। আর ভাবিরও খেয়ে কাজ নেই, এখানে এসব বলার কি দরকার ছিল? হয়েছে, আর লজ্জা পাইতে হবে না, তুই এখন রেস্ট কর। তোমার মহারানী আসতেছে কাল সকালে। আমার তো এখন খুশিতে লুঙ্গি ডান্স করতে ইচ্ছা করছে, কিন্তু সবাই ছিল বলে তাই আর করতে পারলাম না। তারপর সবাই আড্ডা দিতে রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম ভাঙলো, বুকে ভারী কিছু অনুভব করি। চোখ খুলে দেখি নীলা। আমিও খুশি মনে জড়িয়ে ধরলাম। জড়িয়ে ধরার পর জেগে গেল আর আমাকে দেখে কান্না শুরু করলো। আরে পাগলি, কান্না করো কেন? ও নিশ্চুপ থাকে। এইবার কথা না বললে সত্যি সত্যি যাব আর আসবো না। টনিক কাজ করেছে। জানো আমার কত কষ্ট হচ্ছে। আমি জানি আমার কলিজার অনেক কষ্ট হয়েছে, কিন্তু আজ যেন কেমন লাগছে। অদ্ভুত এক অস্বস্তি কাজ করছে মনে। হঠাৎই কিস করতে যাবে তখনই ভাবির আগমন। তোমার কি সবসময় ভুল সময়ে ভুল জায়গায় আসার রোগ নাকি? দরজা খোলা রাখা করবা আর আমরা দেখলেই দোষ? এই রে, কেলু করেছে। 7 মাস না ভেবে এক দৌড়ে ওয়াশরুমে এসে পড়লাম। যাক বাবা, এবারের মতো বাঁচলাম। তারপর নাস্তার টেবিলে আমার আর নীলার বিয়ের ডেট নিয়ে কথা চলছিল। নীলাও তো খুব খুশি, আমিও খুশি, তবে মনে কিছু একটা রুখে দিয়েছে। নাস্তা করে উপরে চলে আসলাম আর তারা কথা বলছে। অপরদিকে মেয়েটিকে লোকটি নিজের বাসায় নিয়ে যায়, সেখানে একজন নার্সও রেখে দেয়। কিন্তু আজ সকালে মেয়েটির জ্ঞান ফেরে আর হাঁটতে গিয়ে পড়ে যায়, হয়তো দুর্বল বলে, তাই আবার হাসপাতালে ভর্তি করে। এটা সত্যিই চমৎকার, কারণ মেডিকেল সায়েন্সে এত তাড়াতাড়ি রিকভারি আর কখনো দেখেনি। ভয় পাবেন না, সব ঠিক হয়ে যাবে। ধন্যবাদ ডক্টর সাহেব। ধন্যবাদ আল্লাহকে দেন, আমরা আমাদের কাজ করেছি। তবে যে বাঁচানোর সে ঠিকই বাঁচিয়েছে। আল্লাহর দোয়ায় এই যাত্রায় বেঁচে গেছে, তবে খেয়াল রাখবেন। অবশ্যই। তারপর ডাক্তার চলে যায়। লোকটিও মেয়েটির কেবিনে গিয়ে চেয়ারে বসে ঘুমিয়ে পড়ে। তার কিছুক্ষণ পর মেয়েটির জ্ঞান ফেরে। মেয়েটি চোখ খুলে নিজেকে হাসপাতালেই আবিষ্কার করে, কিন্তু তাকে তো মেরে ফেলা হয়েছে, তাহলে এখানে কিভাবে? তখনই পাশের চেয়ারে ঘুমিয়ে থাকা এক লোকের দিকে তার নজর যায়। লোকটি বয়স্ক, তবে তেমন পরিচিত বলে মনে হচ্ছে মেয়েটির। তখনই নার্সের আগমন, আর নার্সের কথা শুনে লোকটিও জেগে যায়। এখন কেমন লাগছে? জি ভালো। আমি ডাক্তারকে ডেকে আনছি বলেই নার্স চলে যায়। কে আপনি? আমি কে চিনবে না? তোমাকে আমি জঙ্গলের ধারে নদীর কাছে পেয়েছিলাম, তারপর এখানে এনেছি। কি হয়েছে তোমার? মেয়েটি একটা দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করে, আর বলা শেষে নিজের অজান্তেই চোখের জল বেরিয়ে আসে। পরে মেয়েটি আর লোকটির চোখে জল বের হচ্ছে সব শুনে। তুমি আমার সাথে থাকবে আজ থেকে। কিন্তু আজ আমি যদি তোমার আপন কে হতাম তাহলে কি না করতে? মাথা নিচু করে আর কিছু বলে না। তারপর মেয়েটি কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে যায়, আর লোকটি মেয়েটিকে নিয়ে চলে যায় এই শহর ছেড়ে অনেক দূরে। অপরদিকে বিয়ের কথা পাকা করে তারিখও ঠিক করে ফেলেছে বাসার সবাই। সবার মাঝে আনন্দ বিরাজ করছে। দুপুরের পরে আমাদের মার্কেটে যাওয়ার জন্য বলা হলো,
আর বিয়ের 15 দিন পর শুক্রবার ঠিক করা হয়েছে। দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। এখন রেডি হব। কথা থেকে কে যেন এসে উড়াধুরা মার শুরু করেছে। হ্যাঁ, একটি মেয়ে। আমি কিছু বুঝে ওঠার আগেই সে কি মারতে মারতে থেমে গেল। দেখলাম খুব কান্না করছে। এ তো জান্নাত। আরে আমার পাগলি বোন, কি হয়েছে? তুই খুব পচা ভাইয়া। কেন কেন? মা বাবা যাওয়ার পরে ভাইয়াও চলে গেছিল। তুই আমার ভাই হয়ে আবার ফিরে এসেছিলি, আবার তুইও একা করে চলে যেতে নিয়েছিলি। আরে না পাগলি, দেখ আমি একদম ঠিক আছি। হয়েছে তোমাদের ভাই বোনের ভালোবাসার রাগ অভিমানের পালা শেষ। আসো। তারপর সবাই কিছুক্ষণ কথা বলল। ঠিক আছে, রেডি হও, শপিং এ যেতে হবে। জান্নাত, চলো আমার সাথে। চলো ভাবি। আচ্ছা। তারপর রেডি হয়ে বসে রইলাম। জিজ্ঞেস করলাম আর কতক্ষণ? বলে 5 মিনিট। অলরেডি 25 মিনিট হয়ে গেছে। আল্লাহ, এত আটা ময়দা মাখা লাগে নাকি? বুঝি না কি করবে, কি যে করবে এত ময়দা মেখে। যাই হোক, 2 মহারানী প্রায় আরো 45 মিনিট পর আসলো। আল্লাহ জানে আমার কপালে আজ কি আছে। তাড়াতাড়ি শেষ হলেই বাঁচি। হলো ময়দা মাখা তোমাদের? ভাইয়া, এটা মোটেও ময়দা না, এটা মেকআপ। কি বলে? ময়দা মাখি? মেকআপ না চেকআপ পরে দেখা যাবে। চলো, বেশি কিছু বললাম না, না হয় মহারানী এখানেই খেয়ে ফেলতো। তারপর বের হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম শপিং করার জন্য। শপিং মলের সামনে এসে ওদের নামিয়ে বললাম, তোমরা যাও, আমি আসছি। আমি গাড়ি পার করে ভিতরে প্রবেশ করলাম। 2 মহারানী দেখি শাড়ির দোকানে ঢুকেছে। কি আর করার, আমার হবু বউ বলে কথা, আমিও ঢুকলাম। তারা শাড়ি তো দেখতেই আসে, তবে তাদের দেখা কি আর শেষ হয়? কমপক্ষে 100 পিসের উপরে শাড়ি দেখা শেষ। তবে ওই দোকানে শাড়ি প্যাক করে রাখতে বলল। দোকানদারও এত শাড়ি নেবে বলে খুশি। আসলে গায়ে হলুদের জন্য নীলার সব ফ্রেন্ডরা একরকম শাড়ি পরবে। যাই হোক, তার জন্য বিয়ের বেনারসি দেখতে গিয়ে পড়লাম আর এক বিপদে। আমাকে বলে পছন্দ করে দিতে। এদিকে মার্কেটে ঘুরতে ঘুরতে আমার পায়ের অবস্থা বেহাল দশা। বিরক্তিকর হাসি দিয়ে বলি, এটা নাও। আরে একদিনেরই তো, আর বিয়ের শাড়ি তো লালই, সারা জীবন পরবো নাকি? একটা নিলেই হয়। তবে সে কি আর, সেটা মানে কি? শপিং মলের সবগুলো শাড়ির দোকানদার ঘুরাইয়া ফিরাইয়া ফেলেছে। তারপর শাড়ির পছন্দের খবর নেই। যাই হোক, অবশেষে শপিং এর যুদ্ধ শেষ হলো। তবে বেজে গেল রাত 11টা। হায় আল্লাহ, কি দাও লাগছে প্রচুর। বললাম চলো রেস্টুরেন্টে কিছু খেয়ে নিই। যেই বলা সেই কাজ, আমার নিজ নিজ মতো পেট ভরে খেয়ে নিলাম। কিন্তু একটা জিনিস খটকা লাগছে, এই লোকগুলো কি? এরা কি তাহলে পিছু করছে? না, পিছু করছে মনে হয়। সেই বাসা থেকে বের হওয়ার পর থেকেই দেখছি। শপিং মলেও এদের দেখছি। পরে ভাবলাম হাজার হাজার মানুষ তো শপিং করতে আসে, তবে এখন সন্দেহ হচ্ছে। এখন বাড়িতে যাওয়াই ভালো। তারপর ওদের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। সাথে ওই লোকগুলোও বেরিয়ে পড়লো। বাসায় ওদেরকে রেখে এদেরকে ভালোভাবে খবর নিতে হবে। এখন কিছু করা যাবে না। আমরা বের হতেই 2টো পুলিশের গাড়ি আসে আর ওই লোকগুলো এটা দেখে চলে যায়। পুলিশ কেন? একজন পুলিশ অফিসার এসে বলে, স্যার চলুন। 2টা পুলিশের গাড়ি, একটা সামনে একটা পিছনে, মাঝে আমরা। পুলিশের প্রোটেকশনে বাসায় এসে পড়লাম। ওদেরকে বাসায় রেখে পুলিশের সাথে ওই রেস্টুরেন্টে আসলাম। পুলিশ এদের দেখে চিনতে পারে নাকি। তারপর কাজ হলো। ওসি চেহারা দেখেই বলে দিল, স্যার এই ছেলেটি তো আসলাম, কিডন্যাপের জন্য অনেকবার জেল খেটেছে। অবাক করার বিষয় হচ্ছে ওরা কেন পিছু নিচ্ছে। সেদিনের মতো আসলামকে খোঁজার জন্য বলে চলে আসছি। তারপর বাসায় আসতেই অনেক প্রশ্ন সম্মুখীন হতে হয়। তাদের তেমন কিছু বলি না, যাতে তারা ভয় না পায়। শুধু এটুকুই বলি বডিগার্ড নিয়ে চলাচল করার জন্য। তারপর আমি আমার রুমে চলে আসি। আমি রুমে এসে একজনকে ফোন দিই। ফোন রিসিভ হওয়ার পর, হ্যালো ভাই। তোকে একটা কাজ করতে হবে। ভাই বলো। তোকে একটা ছবি দিচ্ছি। ছেলেটির নাম আসলাম, কিডন্যাপিং করে। কাল সকালের ভিতরে কোথায় আছে, কি করে, সব মুভমেন্ট আমার চাই। ওকে ভাই, সমস্যা নেই, তুমি ঘুমাও, সকালের মধ্যে পেয়ে যাবে। আচ্ছা বলে ফোনটা কেটে দিয়ে শুয়ে পড়লাম। অনেকের মনে প্রশ্ন জাগছে, ছেলেটি কে? তাই তো, সমস্যা নেই, জানতে পারবেন, অপেক্ষা করেন। আর অনেকে মনে করেন যদি নায়ক নিজেই করতে পারে তাহলে পুলিশ কেন ডাকলো? এখনো নায়কের সামনে আসার সময় হয়নি, তাই পুলিশের সহায়তা নিয়েছে। অপেক্ষা করেন, সময় হলে সব বুঝতে পারবেন। মাঝরাতে মোবাইল একটা মেসেজ আসে আর কল আসে। রিসিভ করার পর, হ্যালো ভাই। বল, এত রাতে এই জন্য ফোন করলি? ভাই তুমি মেসেজটা দেখো, তাহলে সব বুঝতে পারবা। ঠিক আছে বলেই কেটে দিলাম। মেসেজটা দেখে মুচকে একটা হাসি ফুটে উঠলো মুখে, আর মনের সুখে আবার ঘুমিয়ে পড়লাম। মেসেজটা বলবো না, পরবর্তী পর্বে পেয়ে যাবেন। পরের দিন সকালে জান্নাত এসে তুলে দিয়ে গেল। একটু অবাক হলাম, কারণ নীলা আসেনি। জান্নাতকে জিজ্ঞেস করার পর বলল বাইরে গেছে।
এটাও জানতে পারলাম সাথে গার্ড নেই, তাই একটু রাগ হলো। তারপর বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। আজ একটু ভার্সিটিতে যাব। বাসায় আসার পর এই 2 দিন তেমন কোথাও যাওয়া হয়নি। তারপর জান্নাতকে নিয়ে বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটি আসতেই বন্ধুরা হাঁ করে তাকিয়ে আছে, মনে হচ্ছে ভূত দেখছে। আমি কাছে যেতেই নিয়াজ ভূত ভূত বলে দৌড় দিল। বাকি সবাই ঠায় দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে তারা স্বপ্ন দেখছে। তাদের কাছে যেতেই ভূত ভাই মারবেন না, আমরা কোনো ক্ষতি করে নাই। আশরাফও দেশে ফিরেছে আর সব কিছু জানছে, তবে হতবাক হচ্ছে। আমার অ্যাক্সিডেন্টের এই সময়েই আসে দেশে। দিলাম 2টা বসিয়ে। এবার কি মনে হয় আমি ভূত? আরে মা, শালা এত জোরে কেউ মারে নাকি? চরটা একটু জোরেই লেগেছে। কিন্তু এটা কি করে সম্ভব? অ্যাক্সিডেন্টের পর না আবার হসপিটালে আগুন লাগছিল তাহলে? তবে আল্লাহ তাআলার কৃপায় সব হয়েছে। জান্নাত ওর ফ্রেন্ডদের সাথে দেখা করতে গেছে, এরই মাঝে নিয়াজ আসে, আর আসলেই অরাধুরা মার। এবার বল আমি ভূত? কিন্তু এটা কি করে? শোন তাহলে। তারপর ওদের সব কিছু খুলে বললাম, কিন্তু বলার পর দেখ ভাই, আমার কিন্তু সন্দেহ হচ্ছে। আবার সবার একই প্রশ্ন, কিন্তু কি হয়েছে? দেখ, একদিনে 2বার বিপদে পড়েছিস, আমার কাছে অবাক লাগে। এটা একটা পরিকল্পনা। সবাই বলে সাড়া দিল। দেখ, একটা জিনিস আমার মনে হয় ওদের মেরে কেউ অ্যাক্সিডেন্ট দেখাতে চাচ্ছে। ইভেন দেখ, 2টা অ্যাক্সিডেন্টও সাজিয়েছে। আমি ভাবছি নীলাকে পেয়ে কিছুদিন তো সব কিছু থেকে দূরে ছিলাম, তাহলে কি এই সুযোগটা নিল? ভালোবাসা ফিরে পেয়ে তো সব ভুলেই গেছিলাম। ভাবছি হঠাৎ মায়ার ধাক্কায় ভাবনার জগৎ থেকে অবসান ঘটলো। কি রে, কি এত ভাবছিস? আশরাফের কথায় যুক্তি আছে, তবে এটা নিয়ে পরে কথা হবে। ওকে শোন, আমার আর নীলার বিয়ে আর 13 দিন পরে, তোদের কিন্তু থাকতে হবে। এইটা শোনার পর সবাই লাফ দিয়ে উঠলো। আর তাহলে তো ট্রিট দে। এতক্ষণ পরে এটা বলার জন্য এই রকম করছে। তারপর জান্নাতকে কল দিয়ে ডাকলাম। জান্নাত আসার পর সবাই একটা রেস্টুরেন্টে ঢুকলাম। তারপর খাওয়া দাওয়া করে আড্ডা দিয়ে চলে এলাম বাসায়। বাসায় আসতেই সবার জারি, এতক্ষণ কথাই ছিলাম। অসুস্থ শরীর নিয়ে বাইরে এভাবে থাকতে নেই। গার্ড নেই কেন? আর কাল শপিং করতে গিয়ে আমার 12টা বেজেছে, তার কোনো খবর নেই। যাই হোক, তারপর নীলার সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। বিকালে মোবাইলের শব্দে ঘুম ভাঙলো, উঠে রিসিভ করলাম। হ্যালো ভাই। বল ভাই, এইসব কিছু প্ল্যান ছিল। এসবের পিছনে কে আছে? ভাই, আরমান চৌধুরী। নামটা শুনে একটু মুচকি হাসলো আর বলল আচ্ছা, বলেই ফোনটা কেটে দিল। খেলা শুরু জোকার। তারপর রাতের খাবার খেতে গেলাম। তা কাল সকলে মিলে শপিং করতে যাবো, কেমন? তুমি যাবে না? না, একটু কাজ আছে, সেটা কমপ্লিট করতে হবে। তাহলে আমিও তোমার সাথে যাব, আর সাকিব তো আছেই। আমি শুনেছি, আর মেজাজটা খারাপ হচ্ছে। কাল সারাদিনটাই আমার শপিং মলে থাকতে হবে। দূর, ভালো লাগে না। তারপর খেয়ে দিয়ে রুমে চলে আসলাম। এসেই শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর নীলাও এসে বুকের উপর শুয়ে পড়লো। জানো, তুমি যখন ছিলে না, ভাবতাম কি হবে আমার। দেখো, পুরনো কথা বাদ দাও। ঠিক আছে, এখন যাও, ঘুমাবো। কাল তো যাচ্ছি। নীলা। তারপর আমি নীলার মাথা ধরে টান দিয়ে নিচে আনলাম, আর আলতো করে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। হয়তো ভাবছিল লিপ কিস করব, তবে ওর ধারণা ভুল প্রমাণিত করে দিলাম। তারপর নীলা খুশি মনে চলে গেল। আমি ফোনটা বের করে কল করলাম। হ্যালো ভাই, বলো। কাল এই করতে হবে, বুঝলি? আর নীলা, যারা কিডন্যাপ করতে আসবে এই করবি। ঠিক আছে ভাই। তারপর ফোনটা কেটে দিয়ে সেই মুচকি হাসি দেখা, যেটা খুবই রহস্যময়। তারপর সেই কষ্টের দিন আমার জন্য, কারণ আমি এত সময় শপিং করতে একদম পছন্দ করি না। যাই হোক, সকালবেলা সেই মিষ্টি চিরচেনা কণ্ঠে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে সবাইকে নিয়ে বেরিয়ে পড়লাম শপিং মলের দিকে। বাহ বাহ, এত কিছু বলে মানুষ জিজ্ঞেস করে, এই প্রথম লজ্জা বোধ করছি। কি আর করার, চুপচাপ গাড়ি চালাচ্ছি। অপরদিকে একজন সবার সামনে কাঁধে হাত দিয়ে সে বসে আছে, আর আত্মীয় স্বজন যে কথা বলছে তার কোনো ভ্রুক্ষেপ নেই। যাই হোক, আজ যেন কেন মুখের মধ্যে আলাদা একটা ভয়ের ছাপ রয়েছে, তবে বেশ মায়াবী। কিন্তু কি কারণে ভয়ের ছাপ সেটা বোঝা যাচ্ছে না। সব চিন্তার অবসান ঘটিয়ে পৌঁছে গেলাম শপিং মলে। সবাইকে নামিয়ে আমি চলে গেলাম গাড়ি পার্ক করতে। এসে দেখি সবাই আমার জন্য অপেক্ষা করছে। তারপর শপিং করতে করতে বিকাল হয়ে গেল। সবারই অনেক ক্ষুধা লেগেছে, তাই সবাই একটা বড় রেস্টুরেন্টে ঢুকলাম। ভালোভাবে পেট ভরে খেয়ে নিলাম, বিল দিয়ে বের হলাম। গাড়ি নিয়ে সবাই আসলাম, কিন্তু হঠাৎই সবার দৃষ্টি গেল, নীলা তো নেই। ও কোথায়? আমার মুখে চিন্তার ছাপ থাকার কথা, তবুও যেন কেন নেই আজ। সবাই গাড়ি থেকে নেমে খোঁজা শুরু করলো, কেউ এদিকে তো কেউ ওদিকটায়। প্রায় বেশ কিছুক্ষণ খোঁজার পর নীলাকে খুঁজে পেলাম না।
সবাই যখন ভয়ে চিন্তায় তখন ফোনে একটা কল আসে, আর স্ক্রিনে তাকিয়ে দেখি সাকিবের মুখে ফুটে ওঠে এক রহস্যময় হাসি। সে যেন এই কলটার অপেক্ষায় ছিল। তবুও সে ফোন রিসিভ করে এমন একটা ভাব নেয় যে সে খুব চিন্তায় আছে। 5 মিনিট কথা বলার পর মুচকি হেসে বাড়ির সবাইকে বলে, নীলাকে পাওয়া গেছে, তোমরা বাড়িতে যাও, আমি নীলাকে নিয়ে আসছি। মুচকি হেসে কাউকে কিছু বলতে না দিয়ে সাকিব চলে যায়। ফোনটা করেছিল বাংলাদেশের বিজনেসম্যান ও গ্যাংস্টার ফাহিম। সে ফোনে বলে নীলাকে সে কিডন্যাপ করেছে, আর জীবিত দেখতে চাইলে যাতে এই ঠিকানায় চলে আসে। যাই হোক, তারপর সাকিব মুচকি হেসে গাড়ি নিয়ে ফাহিমের বলা ঠিকানায় চলে গেল। এটা শহরের দক্ষিণ দিকে ঘন জঙ্গলের ভিতর পুরনো এক গোডাউনের ঠিকানা। সেও সেখানে চলে গেল একা। সেখানে যেতেই ফাহিমের লোকরা আমাকে বিভিন্নভাবে চেক করে ভিতরে নিয়ে গেল। ওয়েলকাম ডেভিল কিং, ওয়েলকাম। প্রতি উত্তরে শুধু মুচকি হাসিটাই ছিল। সবার একটা দুর্বল জায়গা থাকে, তোমারটাও পেয়ে গেছি, আর তোমাকে মারলেই হব আমি বাংলাদেশের কিং। এইবার উচ্চস্বরে না হেসে পারলাম না। তুই মারবি আমাকে? হাসালি ফাহিম। তোর প্রাণ এখন আমার কাছে, তুই চাইলেও একা আমাদের 200 জনের সাথে পারবি না। এর প্রতি উত্তরে শুধু আমি পৈশাচিক হাসি দিই, যে হাসি ফাহিম ভয় পেয়ে যায়। কারণ মৃত্যু জেনে কেই বা এরকম করবে বলেন? তুই হাসতে থাক, এটাই তোর শেষ হাসি। তাই নাকি? এই মার ওকে। ওর কথা শুনে 12 জনের মতো আমার কাছে আসতে নিল মারার জন্য। আমি একাই তাদের জন্য যথেষ্ট। এক এক করে সবগুলোকে শেষ করে দিলাম। তোরা মার ওকে। কি হলো, মারছিস না কেন? আরে কুল বেবি কুল। মানে? খুব সিম্পল, যে ওরা কেউ আমাকে মারতে আসবে না, বরং আমি বললে তোকে মারার জন্য প্রস্তুত। আমার ভাড়া লোক আমাকে মারবে কেন? কারণ এখানে তুই নীলাকে কিডন্যাপ করিসনি। মানে? আমি করেছি। আরে বাবা, এত মানে করিস কেন? তোর প্ল্যান সম্পর্কে অনেক আগেই জেনে গিয়েছিলাম, তাই তো এমন একটা খেলা খেললাম যাতে তুই নিজেকে ধরা দিস। কোনো কিছু বলার নেই, কারণ নীলাকে ওর লোকেরা নেয়নি, তুলে নিয়েছিল আমার লোকেরা, যারা ছদ্মবেশ হয়ে ফাহিমের জন্য কাজ করে। আর ওই দিন, যেদিন নীলাকে শপিং করানোর সময় কেউ ফলো করে আর সম্পূর্ণ তথ্য পাই আসলামের কাছ থেকে, সব কিছু জানতে পারি, তাই এই খেলা খেলি আমি। প্লিজ আমাকে মারিস না। এখন কেন সোনা, খুব উড়েছো, তোমার দিন শেষ। চিন্তা করিস না, আমার মৃত্যুর বদল নেব, আমি আবার ফিরবো ডেভিল কিং। পাগল হলি নাকি? তোকে বাঁচিয়ে রাখলে তো তুই ফিরবি। আই উইল বি ব্যাক ডেভিল কিং। সেটা সময় বলে দেবে। আর কিছু বলতে না দিয়েই তাকে পরপারে পাঠিয়ে দিলাম। তারপর নীলা যেখানে সেখানে গেলাম, দেখি বাচ্চা মেয়েদের মতো কাঁচুমাচু হয়ে ঘুমিয়ে আছে। তাকে তুলে গাড়ি করে নিয়ে বাসায় ফিরলাম। সে আমার হাতটা শক্ত করে ধরে আছে। রাতের এই লং ড্রাইভ আমার ভালোই লাগছিল। অনেকেই বুঝতে পারছে না ডেভিল কিং কিভাবে, তাহলে চলুন ফ্ল্যাশব্যাক। 10 বছর আগে আমি আর জিশান খুব ভালো বন্ধু ছিলাম। জিশানদেরও আমাদের মতো ব্যবসা ছিল, আর তখন কিছু সন্ত্রাসী জিশানের বাবা মাকে মেরে ফেলেই। জিশান হলো জান্নাতের বড় ভাই। হ্যাঁ, ওদেরকেও মারতে চায়, কিন্তু মা বাবার খুনিদের জিশান নিজ হাতে নির্মমভাবে মারে, যা দেখে অন্যান্য সন্ত্রাসী ভয়ে আর এগুলো করতে পারে না। সেখান থেকে শুরু জিশানের এই পথের জীবন। ও অনেকটাই বদলে যায়, আর এমন অন্যায়ের প্রতিবাদ করার জন্য গড়ে তোলে ডেভিল কিং গ্যাং, হয়ে যায় গ্যাং লিডার। আমি ওর বেস্ট ফ্রেন্ড ছিলাম, তাই আমি কিছু না বললেও ওর লোকেরা ওর পরে আমাকে সম্মান দিত। আর এটাও জিশান সবাইকে বলে দিয়েছিল। তবে সেখানেই শেষ নয়। ফাহিম ছিল জিশানের ডান হাত। সে বিশ্বাসঘাতকতা করে জিশানকে মারে আর পালিয়ে যায়। আর জিশান মরার আগে শুধু এটুকুই বলে, জান্নাতকে যাতে দেখে রাখি। তারপর জান্নাত আর গ্যাং দুটোই আমার দায়িত্ব। ডেভিল কিং হলেও কখনো সামনে এসে কাজ করি না, আমাকে শুধু আমার গ্যাংয়ের লোকেরাই চেনে। ফ্ল্যাশব্যাক বলতে বলতে বাসায় চলে আসলাম। নীলাকে কোলে নিয়ে ভিতরে শুইয়ে দিলাম। এখন শুরু বাড়ির লোকেদের প্রশ্নের ভান্ডারের জবাব দেওয়া। একে একে সবাইকে শান্ত করে সবকিছু খুলে বললাম। শুধু এটাই বললাম না যে আমি গ্যাংস্টার। তারাও এক স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। সবাই একটু শান্ত হয়ে যে যার মতো শুয়ে পড়লো। কিন্তু আজ আমার ঘুম আসছে না, তাই ছাদে চলে গেলাম আর ভাবতে লাগলাম কিছুক্ষণ আগে ঘটে যাওয়ার কাহিনী নিয়ে। ভাবনার জগতে পড়েছিলাম, তখনই ফোনের কলে ধ্যান ভাঙলো। রিসিভ করতেই, হ্যালো ভাই। বল ভাই, ও লন্ডনে থাকে, শুনেছি একটা মেয়েও আছে, সব ডিটেলস মেসেজে দিয়েছে, চেক করো। ঠিক আছে। মেসেজটি পড়ার পর আরমান চৌধুরীর সমাপ্তি খুব নিকটে। তারপর শুরু হলো বিয়ের ব্যস্ততা, শপিং, এখানে যাও ওখানে যাও, কত তালবাহানা, একে কার্ড দাও ওকে কার্ড দাও, এগুলো করতে করতে অনেকটা বিরক্ত হয়ে গেছি। তবুও অনেকটা খুশি লাগছে যে অবশেষে ভালোবাসাটা সার্থক হতে চলেছে। বিয়ের আর মাত্র 5 দিন বাকি।
আমার তো এখন বাইরে বের হওয়াই মুশকিল হয়ে গেছে, কেউ তো বাইরে যেতেই দেয় না। তবুও পুরনো ফ্রেন্ডদের কিছু ট্রিট দিতে হবে বলে অনেক কষ্টে বের হয়েছি। একটা রেস্টুরেন্টে ঢুকলাম, ঢুকে তো আমি অনেকটাই অবাক, কারণ সামনে ছিল সুমাইয়া আর আশরাফ। আমি চুপচাপ ওদের কথা শোনার জন্য ওদের পিছনের টেবিলে বসলাম, কিন্তু ওরা দেখতে পেল না। তারপর দেখ, সাকিবকে বলে দেওয়া উচিত, না হলে রাগ করবে। আমিও তাই বললাম। ভালোবাসা আমার মনে কথা বুঝে পেলে। ঠং। এই নিয়ে ওরা কথা বলছে, আর আমি ভাবছি, যা শালা, তলে তলে এত দূর, দাঁড়া শালা, তোকে দেখাচ্ছি মজা। ফোনটা বের করে দিলাম কল। কই তুই? এই তো বাসায়। ইচ্ছা মতো কতক্ষণ দিলাম, শালা ট্রিট দে। তলে তলে এত কিছু আর আমাকে বললি না? হয়েছে, তোকে আর আসলে নকলে করতে হবে না, ট্রিট দে। আমারটা হলেই তোদেরটাও দিয়ে দেব। এইভাবে হাসি তামাশা দিন কাটতে লাগলো। এর মাঝে গায়ে হলুদ পার হয়ে কাঙ্ক্ষিত দিনও চলে আসলো। বিয়েটা এক বাড়িতেই হবে, তাই অনেক বড় অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। আমিও জামাই সেজে বসে আছি। কিছুক্ষণ পর নীলাকেও নিয়ে আসলো, তবে ওর মুখে যুদ্ধ জয়ের হাসি। অবশেষে সকল নিয়ম মেনে বিয়েটাও হয়ে গেল। এখন আমাকে ভুলে সবাই নতুন বউকে নিয়ে ব্যস্ত, তাই আমিও একা ছিলাম। বন্ধুরা চুটিয়ে প্রেম করছিল, তাই আমি বাসার পিছনে বাগানের দিকটায় চলে আসলাম। ভালোবাসাকে পেয়ে গেলাম, খুব আনন্দও লাগছিল। রাতে আমাকে খুঁজতে এসে বাগানে দেখে আর আমাকে বাসর ঘরে যেতে বলে। আমিও যাই, তবে নীলাকে টানতে টানতে সবার সামনে নিয়ে আসি। বাসর ঘর থেকে সবার সামনে বলছি, তোর কাছ থেকে ডিভোর্স চাই। তুই কি করে ভাবলি হ্যাঁ আমি তোকে ভালোবাসবো? ডিভোর্স পেপার পাঠিয়ে দিই, সাইন করে দিস। এমন কথায় সবাই স্তব্ধ হয়ে যায়। কি বলছো এসব? চুপ, একদম চুপ, ন্যাকামি করবি না। 15 বছর আগের কথা মনে নেই? কি করে ভাবলি এত কিছুর পর তোকে মেনে নেব? এটাই ছিল আমার প্রতিশোধ। কে তোকে এই শিক্ষা দিয়েছি? বেরিয়ে যা বাড়ি থেকে। এই প্রথম আমার গায়ে হাত তুললো। আমি ওকে ভালোবাসি না, আর ওর জন্য আমাকে মারলেও আমি চলে যাব, সমস্যা নেই। তুই শুনে রাখ, তোকে আমি ভালোবাসি না, আর কোনোদিনও বাসবো না। আমি অন্য কাউকে ভালোবাসি। এই বলে সেখান থেকে বেরিয়ে পড়ি আর একটা কল দিই। হ্যালো ভাই। দেখ, একটা ছবি দিচ্ছি, কোথায় আছে বর্তমান লোকেশন সব আমার চাই, এনি হাউ এনি কস্ট। ঠিক আছে ভাই। বাসার সবার হাসিমাখা মুখ নিমেষেই শেষ হয়ে গেল। কি আনন্দটাই না ছিল। এখন শুধু চোখের জল ছাড়া আর কিছুই ফেলার নেই। নীলা নিজেকে রুম বন্দি করে ফেলে, বাকি সবাই বোঝানোর চেষ্টা করে। অপরদিকে আমি বাস স্টেশনে এসে একটা টিকিট কেটে বেরিয়ে পড়ি এক অজানা গন্তব্যের দিকে, অজানা শহর, অচেনা নগরীর উদ্দেশ্যে। সরি বন্ধুরা, এর সেকেন্ড সিজনটা হয়তো একটু লেট হবে, কিন্তু আশা করছি তোমাদের কাছ থেকে প্রথম যে সিজনটা ভালোবাসা পেয়েছি, এই সিজনটাও তাই পাবো, এর পরের সিজনটাও তাই পাবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।